জি, আসসালামু আলাইকুম। আমরা আমাদের ক্লাসের রেকর্ড শুরু করে দিলাম, এই কারণে একটা সালাম দিলাম আপনাদেরকে। এবং আপনাদের কোনো প্রশ্ন যদি থাকে আপনারা প্রশ্ন অলরেডি কমেন্টে লিখবেন। আর কমেন্টে না লিখতে পারলেও আপনি যদি কোনো কথা বলতে চান কথা বলবেন। আমি ক্লাস শুরু করার আগে কাউকে একজনকে একটা মেসেজ দিছি, যে প্রশ্নটা আমি ক্লাসে করতে বলছিলাম সে যদি থাকেন আপনি আপনাকে আনমিউট করে আমার সাথে কথা বলতে পারেন। লেট মি গিভ ইউ দ্য অ্যাক্সেস টু আনমিউট ইউরসেলফ। আপনি আপনাকে আনমিউট করতে পারবেন, এবার আপনি প্রশ্নটা করতে পারবেন। আর বাকিরা সবাই নিজেদেরকে মিউট করে রাখবেন। কেউ কি আছেন? উনি থাকলে প্রশ্ন করেন। আর এই ফাঁকে আপনারা সকলেই আমাদের চ্যাট বক্সের মধ্যে একটু অ্যাক্টিভ লিখে একটা মেসেজ পাঠাবেন, মানে অ্যাক্টিভ এটা লিখে একটা মেসেজ পাঠাবেন, এটা আপনাদের হাজিরা হিসেবে আমাদের কাউন্ট করতে সুবিধা হবে। আর যে প্রশ্নটা করতে যাচ্ছেন প্রশ্নটা করেন। আচ্ছা, আমি প্রশ্নটা করতে চাইছিলাম, দ্য ওয়েদারম্যান সেড দ্যাট দ্য সান ইজ শাইনিং ব্রাইটলি টুডে। তো এটা আসলে কোন টেন্সে পড়বে আমি মিলাতে পারতেছিলাম না। একটু ধৈর্য ধরেন। আপনারা আমার স্ক্রিন দেখতেছেন? কোনটা দেখতেছেন স্ক্রিন? বেটার মার্কেট ইউর এক্সপার্টিজ দেখা যাচ্ছে। আপওয়ার্ক দেখা যাচ্ছে, আপওয়ার্ক। ওরে বাবা, ওই দিয়ে বলছেন। আচ্ছা, ওকে ফাইন। প্রশ্নটা একটু বলবেন আমাকে। The weatherman said that the sun is shining brightly today. Okay, the weatherman Said that said that the sun is shining the brightly sun today. is shining. Shining. এরপর Shining. ING. Oh, shining. SHINING. Shining এরপর Brightly today. BRIGHTLY. Brightly today. এটাই সেন্টেন্স ছিল, রাইট? জি। আচ্ছা, এই সেন্টেন্স সবাই দেখতে পাচ্ছেন নিশ্চয়ই, রাইট? জি। গুড। আচ্ছা, আপনার প্রশ্ন কি ছিল একটু বলেন। আমার প্রশ্ন ছিল এখানে দ্য ওয়েদারম্যান সাবজেক্ট সেইড, এটা ভার্ব টু অথবা ভার্ব থ্রিতে আমি নিতে পারবো। আচ্ছা, তাহলে এখানে আপনার প্রশ্ন ছিল দ্য ওয়েদারম্যান সেইড, এটুক পর্যন্ত হচ্ছে সাবজেক্ট। দ্য ওয়েদারম্যান এটা হচ্ছে সাবজেক্ট, আর এখানে সেইড এটা হচ্ছে V2, রাইট? জি। আচ্ছা, এরপর দ্য সান ইজ শাইনিং। তাহলে দ্য সান এখানে সাবজেক্ট। এবার এই যে ইজ শাইনিং এটা বিফোর, এটা হচ্ছে, এটা কিন্তু V4 এভাবে বলা যাবে না। এটাকে আপনাকে যে কথাটা বলতে হবে সেটা হচ্ছে কিভাবে বলতে হবে এটা একটু জেনে নেন। এটা হচ্ছে এম ইজ আর, এরপর হচ্ছে এখানে V4, তার মানে এটা কন্টিনিউয়াস ফর্মে আছে, রাইট? জি। তার মানে এখানে কিন্তু শুধু V4 না, এখানে একটা অক্সিলারি ভার্ব আছে, এরপরে ভার্বের সাথে আইএনজি যোগ আছে। বুঝতে পারছেন? জি। তাহলে আমরা দেখতে পেলাম এই সেন্টেন্সের মধ্যে দুটো অংশ আছে। কয়টা অংশ বলেন? দুটো অংশ। দুইটা অংশ আছে। এই যে দ্যাট, এই দ্যাট শব্দটা এই দুটো অংশকে যুক্ত করেছে। আপাতত এটা এইভাবেই জেনে রাখেন। এই বাক্য নিয়ে আপনি যেহেতু ঝামেলা করছেন, তাহলে আমরা এই বাক্যের প্রথম অংশ এরপরের অংশ, এই দুইটা অংশের মধ্যে আমরা এখন চিন্তা করব দুইটা কোন অংশ। প্রথম অংশটা যদি আমরা হিসাব করি তাহলে এটা হচ্ছে পাস্ট ইনডেফিনিট। বুঝতে পারছেন যে কথা বলতেছেন? বুঝতেছেন? জি। একটা হচ্ছে পাস্ট ইনডেফিনিট, তাহলে আরেকটা কি হবে বলেন তো? এমিজার, টু বি ভার্ব। প্রেজেন্ট ইনডিফিনিট। প্রেজেন্ট কন্টিনিউয়াস। প্রেজেন্ট কন্টিনিউয়াস। বুঝতেছেন? জি। সবাই বুঝছেন? জি। আর তোমার বুঝছেন আপনি? জি, এটা বুঝছি। আরে কনফিউশন থাকলে আবার জিজ্ঞাসা করেন, বলেন, অসুবিধা নেই। না বুঝলেও বলেন। না, এখানে এই দুইটা পার্ট আমি এখন আলাদা ভাবে বুঝছি, কিন্তু এরপরে কি মানে এটা একটা বৃহত্তম সেন্টেন্স, এটা অনেক বড় একটা সেন্টেন্স। এটা কি নরমাল সেন্টেন্স? এটা কি কোনো নরমাল সেন্টেন্স আপনি বলেন কমন? না, আমার কাছে তো সেরকম মনে হয়নি। তাহলে এটা কি সেন্টেন্স? এই ধরনের সেন্টেন্সটাকে আমি কি বললাম? এটা হচ্ছে একটা বৃহত্তম সেন্টেন্স, মানে একটা বিশাল বড় সেন্টেন্স। জি। বৃহত্তম বাক্যে যদি একাধিক সাবজেক্ট এবং একাধিক ভার্ব থাকে, যেমন এই বাক্যের মধ্যে একটা সাবজেক্ট একাধিক ভার্ব এরকম কিন্তু নাই। এই বাক্যের ভিতর একাধিক সাবজেক্ট এবং একাধিক অ্যাকশন ওয়ার্ড আছে। বুঝতেছেন আমার কথা?
তোমাল আপনি দ্রুত কথা বলেন, আপনার মাইকের প্রবলেম হচ্ছে, কিন্তু আপনি একটু হ্যাঁ দ্রুত হ্যাঁ বলেন। হ্যাঁ হ্যাঁ আমি বুঝছি। আপনার কনফিউশন থাকলেও আপনি আমাকে বলেন, অসুবিধা নেই, না বুঝলেও বলেন, কিন্তু বলেন যে আমি বুঝি না, লজ্জা পেয়ে আমার বুঝছি বলারও দরকার নেই। আমার কাছে দুইটা পার্ট ক্লিয়ার। আমি আপনাকে যে মেসেজটা দিছি ওখানেও আমার কাছে দুইটা পার্ট ক্লিয়ার। হ্যাঁ, তাহলে প্রথম পার্টটা কোন টেন্স, পাস্ট ইনডিফিনিটিভ, এরপরে এরপরেরটা এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস। কিভাবে হইছে এগুলা টেন্স গুলা কন্টিনিউয়াস গুলা? আচ্ছা, সাবজেক্ট হচ্ছে দা সান, এরপরে অ্যামিজার, এরপরে ভার্বের সাথে আইএনজি যুক্ত আছে। আইএনজি যুক্ত হয়েছে। বুঝতে পারছেন? জি তমাল আপনি কি বুঝতে পারছেন? জি জি আমি এটা বুঝতে পেরেছি। আচ্ছা, আপনাকে আমি অনেকবার জিজ্ঞাসা করছি আপনি বুঝছেন কিনা। এখন আমি আপনাকে একটা প্রশ্ন করব, যদি উত্তর না দিতে পারেন তাহলে কিন্তু আপনাকে মাইক দিব। মাইকটা মিউট করে দেন, এটা আপনি ভয় পেয়ে গেছেন, চেহারা দেখেই বুঝতে হচ্ছে আপনি ভয় পেয়ে গেছেন। না না, ভয় আমি পাওয়ার- আসলে স্ট্রাকচার গুলো দেখতেছিলাম। না, স্ট্রাকচার দেখতে হবে না, আপনি স্ট্রাকচার না পারলেও সমস্যা নাই, আমি আপনাকে বলে দেবো, কিন্তু আমি আমি দেখি আপনি আসলে আমি যেটা বুঝে দিতে চাইছি সেটা আপনি বুঝছেন কিনা। ঠিক আছে? The boy says that he will help me. বলেন এখানে কয়টা টেন্স আছে এই বাক্যে? future এখানে দুইটা টেন্স আছে। indefinite, সামি আপনি মুখ গলা টিপ দিয়ে ধরেন সামি, নো কথা বলেন তমাল হ্যাঁ দুইটা টেন্স আছে এখানে। কি কি? দা বয় সেইস, এখানে এইটা দ্যাট এটা যুক্ত করছে হি উইল হেল্প মি, এইখানে একটা টেন্স আছে। এই দুইটা টেন্সের নাম কি? বয় সেইস ওয়াই এস, এটা হলো আপনার প্রেজেন্ট ইনডিফিনিটিভ। ভেরি গুড। প্রথম প্রথমটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট, আপনি টেন্স স্ট্রাকচার দেখতেছেন, কোনো অসুবিধা নেই, দেখেই বলেন। প্রথমটা কি? প্রেজেন্ট ইনডিফিনিট। আই এম সরি, প্রেজেন্ট ইনডিফিনিট, দা বয় সেইস। এরপরটা উইল হলো ফিউচার টেন্সে ব্যবহার করা হয়। তাহলে উইল এর পরে সরাসরি ভার্ব, এখানে উইল বি নাই, এখানে উইল হ্যাভ নাই, তাহলে উইল হেল্প, তাহলে এটা ফিউচার ইনডিফিনিট। ফিউচার ইনডিফিনিটিভ। বুঝতে পারছেন? জি জি ভেরি গুড। অনেকেই খুব দ্রুত মানে চ্যাট বক্সে অ্যানসার লিখতে পারতেছেন। হ্যাঁ, এগুলো কমপ্লেক্স সেন্টেন্স। ভেরি গুড, কমপ্লেক্স সেন্টেন্স, ইয়েস, এটা কমপ্লেক্স সেন্টেন্স। আচ্ছা, আমরা এখন এই সেন্টেন্সটাকে একটা প্র্যাকটিস করতে পারি। এই সেন্টেন্সটা দিয়ে কি করতে পারি জানেন? আমরা এই সেন্টেন্সগুলো দিয়ে কি সবগুলো সেন্স লিখতে পারবো, সবগুলো টেন্স লিখতে পারবো? যেমন একটু আচ্ছা, জটিল হবে অনেকের জন্য, বাট আচ্ছা এখানে এখানে আমরা যদি সবগুলো টেন্স লিখতে যাই তাহলে তো আমাদের এই দুই জায়গায় পরিবর্তন হবে। জাহান্নামে যাক, কোনো পরিবর্তনের দরকার নেই। আপনি ন্যারেশন টেরেশন এত চিন্তা করা তো নিষেধ। আচ্ছা আমি বলছি কোনো চিন্তা করা যাবে না, যতটুকু আলোচনা হয়েছে অতটুকুর মধ্যে থাকতে হবে। মানে এটা কি সঠিক না ব্যাঠিক, বাক্যটা হবে কি হবে না, এইভাবে ব্যবহার করা যাবে কি যাবে না, কোনো কিছু চিন্তা করতে হবে না। ক্লিয়ার? ইয়েস, তোমার বুঝতেছেন আমার কথা? জি জি আমি বুঝতেছি। আমার উদ্দেশ্য হচ্ছে আপনি প্র্যাকটিস করতে করতে স্ট্রাকচারগুলো সেট করে ফেলেন আপনার ব্রেনের মধ্যে। ইটস ইজি, এটা মুখস্থ করতে হবে না। এবার আপনি আপনার মাইকটা মিউট করে ফেলেন তোমার, আমরা চ্যাট বক্সের মাধ্যমে কথা বলি। চ্যাট বক্সের মাধ্যমে সবাই একটু কথা বলি, সবাই একটু মনোযোগ দিয়ে শুনুন। দ্য বয় সেইজ দ্যাট হি উইল হেল্প মি। এই সেন্টেন্সটা কিন্তু আমরা ইচ্ছা করলে, মানে যেহেতু আমরা স্ট্রাকচারগুলো জানি, তাহলে আমরা একটু চেঞ্জ করতে পারি, প্র্যাকটিস করতে পারি। যেমন এটা এই দ্য বয় সেইজ, দ্য বয় সেইজ, এটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট। এবার এটাকে যদি আমরা পাস্ট ইনডিফিনিট করি তাহলে কি হবে? দ্য বয় সেইড, এস এ আই ডি, সেইড। ফিউচার ইনডিফিনিট করলে কি হবে? দ্য বয় উইল সে। দেখেন, এটা কিন্তু আপনার এক ধরনের প্র্যাকটিস হচ্ছে। আপনি যদি কোনো কোচিং সেন্টার বা গতানুগতিক কোনো প্রতিষ্ঠানে যাইয়া ইংলিশ স্পোকেনের কোর্স বা কোনো কোর্স করেন, তাহলে দেখবেন আপনাকে বলবে বলো আই ডু, আই ডু, আই ডু, আই ডিড, আই ডান, এরকম ঘোরাডিং শিখাবে, প্র্যাকটিস করাবে। ওইসব প্র্যাকটিসে না গিয়ে আপনি এইভাবে প্রত্যেকটা সেন্টেন্স, যে কোনো সেন্টেন্স, সাবজেক্ট ভার্ব, এটাকে এবার আপনি নিজের মতো করে আপনার ওই ফর্মুলার মধ্যে আপনি ফালায় দেন। অনেকটা এটা হচ্ছে ড্রেসিং করার মতো। ড্রেসিং মেশিন দেখছেন আপনারা, মুরগির ড্রেসিং করে যেরকম। তো আপনার ব্রেইনটার মধ্যে এই জিনিসটাকে সাইকেলের মধ্যে ফালান, দেখেন আপনি পারেন কিনা। দেখবেন আপনি একটা সময় আজকে পারতেছেন না, কালকে পারতেছেন না। যারা একেবারেই দুর্বল তারা তো একদম 100% লিখে লিখে প্র্যাকটিস করতে হবে। লিখা ছাড়া কেউ যদি এটা প্র্যাকটিস করে কাজ হবে না। এখানে একজন ডাক্তার আছে, আমার ডাক্তার বন্ধু এখানে যুক্ত হয়েছে কিনা আমি জানি না। ডাক্তারদের আপনারা যারা মেডিকেলে পড়ছেন তারা একটু জানেন যে মানে ইনজেকশন দেয়, ওষুধও দেয়, একই জিনিস। যেমন নাপা, এটার একটা ট্যাবলেট আছে, ক্যাপসুল আছে, আরেকটা আছে ইনজেকশন। তো ইনজেকশনটা বেশি কার্যকরী কেন বলেন তো? এটা সরাসরি ভেইনের মধ্যে চলে যায়।
আর নাপাটা ওই যেটা খায় সেটা পাকস্থলী থেকে এরপরে এটা আস্তে আস্তে রক্তে যাইতে সময় লাগে। সো অনেক সময় দেখবেন, আমি যখন হসপিটালে ছিলাম তখন আমি দেখছি যে একই জিনিস অ্যান্টিবায়োটিক আমার ট্যাবলেট খাইতে দিচ্ছে, কিন্তু এতদিন দিচ্ছে ইনজেকশন। তো আমি জিজ্ঞাসা করছি হোয়াট হ্যাপেন্ড, এটা কেন করলেন? তো বলছে যে আপনার এটা দিছি কারণ এটা যদি সরাসরি মানে ব্লাডের মধ্যে দিয়ে দেওয়া যায় তাহলে এটা তাড়াতাড়ি কাজ করে, আর ওষুধটা আস্তে ধীরে কাজ করে। নো প্রবলেম, আপনি বাসায় যে ইনজেকশন নিতে পারবেন না, আপনি ওইটাই নেন। তো এই যে লিখে লিখে যে প্র্যাকটিসটা, এটা আপনার ওই ভেইনের মতো কাজ করবে, আপনার ব্রেইনের মধ্যে আপনার সাথে এটা কথা বলবে, কোনো না কোনোদিন কথা বলবে। আপনি লিখতে লিখতে টায়ার্ড হয়ে যাবেন, আপনি বুঝতেছেন না, বোকার মতো লিখতেছেন, কিন্তু কোনো না কোনোদিন কেউ একজন আপনাকে বলবে হোয়াট আর ইউ ডুইং, তুমি কি করতেছো, তখন আপনি নিজেই নিজের সাথে কথা বলবেন, আমি তো এই কাজটা করতেছি। এটাই আপনার সবচেয়ে বড় প্র্যাকটিস, আপনার কোনো পার্টনার লাগবে না। আমি যখন ছোটবেলায় এই যে ইংরেজি জানতাম না, মানে ইংরেজি নিয়ে আমি জীবনে এত জায়গায় এত অপদস্থ হয়েছি, এরপর আমি একটা সময় টার্গেট নিচ্ছি যে আমি বাংলাদেশের বেস্ট স্পিকার তৈরি করব, যেহেতু আমাকে এটা নিয়ে ধাক্কা খাইতে হয়েছে। সো কত জায়গায় যে আমি গেছি, মানে আমি দেখছি যে বাপরে বাপ, মানে ইংলিশ কোচিং করতে যে রিলেশনশিপ তৈরি করে ফেলে পার্টনারের নামে। মানে উই উইল প্র্যাকটিস, হ্যাঁ আমরা কিন্তু প্র্যাকটিস করবো, ইংলিশ প্র্যাকটিস, গোড়ার ডিমের এসব প্র্যাকটিস কিচ্ছু হয় না। মানে মানে আপনি যদি প্র্যাকটিস করতে চান, বিষয়টাকে আমি একটু নেগেটিভ ওয়েতে বলি, আমি একটু স্ল্যাং বলি, আমি বলি গরুর রেখে প্র্যাকটিস করবো চলো, মানে এটা হয় না। তো আপনি প্র্যাকটিস করবেন কার সাথে? যে জানে বুঝে, তার সাথে কথা বলতে পারলেন আপনার বেনিফিট হবে, যে আপনার যদি ভুল হয়ে যায় সে বলতে পারবে। এখন আরেকজন, আমি আমার একজনের সাথে প্র্যাকটিস করতেছি, সেও শিখতেছে আমিও শিখতেছি, তো দুজনের মধ্যে তো ভুলেই সামনে আগাইতে থাকবো, আমাদের তো ডেভেলপ হবে না। কিপ ইট ইন মাইন্ড, এটা হচ্ছে বাংলাদেশের মানুষের সবচেয়ে বড় ট্র্যাপ, যে সে পার্টনার খুঁজতে চায়, আমার পার্টনার। আরে বেটা, আপনি নিজেই নিজের সাথে কথা বলেন, আপনি নিজেই এই যে রাইটিং, আপনার হাত আর ব্রেইন প্র্যাকটিস করেন। এখন তো যুগ আরো কত সহজ, আপনারা যে ভিডিও বানাইতেছেন, মানে 3 নাম্বার ভিডিও, এরপরে 4 নাম্বার ভিডিও, এরকম আর 2টা ভিডিও বানান, আমি গ্যারান্টি দিয়ে বলতেছি আপনি ইংলিশে ভিডিও বানাতে পারবেন। মানে আর 2টা ভিডিও, আমাদের সামনে আর 2টা কাজ আছে, আপনাদেরকে কিছু জিনিস একটু দেখাই দিলে, মানে আমি তো রাতারাতি পরিবর্তন দেখতেছি আপনাদের। আপনি প্রথম ভিডিও যখন চ্যালেঞ্জ ভিডিও বানাইছেন সেটা খেয়াল করেন, আর এই যে এখন যে ভিডিওটা আপনি আপলোড করছেন এটা খেয়াল করেন। উল্টা এমন অনেক মেসেজ আমি পাইছি যে ইস স্যার, আমি আমার ভিডিওটা আরো সুন্দর করে বানাতে পারতাম, আমি আরো কয়েকজনের ভিডিও দেখতেছি ওরা তো খুব ভালো ভিডিও বানাইছে। তাহলে দেখেন এই চেতনাও অনেকের ভিতরে জাগ্রত হইতেছে যে সে আরো সুন্দর বানাইতে পারতো। সো ভেরি ভেরি ক্লিয়ার, আপনি আপনার সবচেয়ে বড় পার্টনার হবেন, আপনার কোনো পার্টনার লাগবে না। I will tell you how to do that. So the boy says, the boy said, the boy will say. এরপরটা কি হবে? The boy is saying, the boy was saying, the boy will be saying, the boy has said, the boy had said, the boy will have said. Right? এবার আছে আমাদের he will help me, এই সেন্টেন্সটা প্র্যাকটিস করব। he will help me, এটা আছে কোন টেন্সে? প্রেজেন্ট ইনডিফিনিট। এটাকে যদি প্রেজেন্ট ইনডিফিনিট করি তাহলে কি হবে বলেন তো সামি? হি হেল্প মি, he helps me। সরি, হি হেল্পস মি। কেন হেল্পস হইছে? কারণ এটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হচ্ছে হি। ছন্দটা বলেন তো দেখি, ছন্দটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, মানে যদি আপনাদের এটা বিরক্ত লাগে, মুখস্থ লাগে, আপনি এটা নিয়ে নাচানাচি করেন, ডু সামথিং ক্রেজি, এমন কিছু করেন যেটা একটা পাগলামি, যেটা এক ধরনের ক্রেজিনেস, আপনার উন্নতির জন্য ডু, নো প্রবলেম। প্রেজেন্ট ইনডিফিনিট, একমাত্র প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। নাদিম মাহমুদ, ক্যামেরা অন করেন। কানের মধ্যে হেডফোন দিয়ে বেসিনে যা মুখ দিতেছে আমি শিওর 100%। আচ্ছা, তাহলে হি উইল হেল্প মি, তাহলে এটা হবে কি? হি হেল্পস মি। কেন হেল্পস হইছে? কারণ এখানে হিটা হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাই ভার্বের সাথে এস বাই এর যোগ হয়েছে। তাহলে ছন্দটা কি হবে? একমাত্র এটা এই কাজটা, এই ঘটনাটা ঘটে কখন? যখন ভার্ব থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়। নো, একমাত্র প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে। এটা অন্য কোন টেন্সে চিন্তাটা করতে হবে না। সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার হইলে কি হবে না হবে এগুলো অন্য কোন টেন্সে চিন্তা করতে হবে না। শুধুমাত্র প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে সাবজেক্টটা যদি থার্ড পারসন সিঙ্গুলার হয় তবেই ভার্বের সাথে একটা ঘটনা ঘটবে, একটা এস বাই এস যুক্ত করতে হবে। অনেকেই এগুলো ভুলে যায়, মনে রাখতে পারে না। তো আমি মাঝে মাঝে গল্পের সাথে অনেকে, মানে এক একজনের খাসলত অনুযায়ী এক একজনের এক এক গল্প দিয়ে মনে রাখা যায়।
যেগুলো একটু মানে এস দিয়ে একটা শব্দ বানায় ফেলে। লেটস সে ফর এক্সাম্পল এস ফর সাথী, সাথী নামে আমার একটা গার্লফ্রেন্ড ছিল, তো সাথীকে আনতে হবে কোথায়, একমাত্র প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। মানে যে যেভাবে পারেন জিনিসটা মনে রাখতে হবে, এটা এই ঘটনাটা ঘটবে শুধুমাত্র প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। এখানে যদি হি না থেকে যদি এখানে থাকতো দে, THEY দে, তখন কি এখানে এস বাই এস আসতো? না। নো, এখানে এস বাই এস চেঞ্জ হয়ে যেত। ভেরি গুড। তাহলে এখানে হবে হচ্ছে হি হেল্পস মি, আমরা এটা পাইলাম, হি হেল্পস মি, রাইট? ইয়েস। আচ্ছা, এটা পাস্ট কি হবে? হি হেল্প মি। হি হেল্পড মি। এরপর ফিউচার? হি উইল হেল্প মি। ভেরি গুড। কন্টিনিউয়াস? হি ইজ হেল্পিং মি। Yes, good, very good. He is helping me. Past continuous? হি ওয়াজ হেল্পিং মি। Very good. এরপর? হি উইল বি হেল্পিং মি। He will be helping me. Very good. এরপর? তারপর হচ্ছে হি হ্যাভ হেল্প। He has helped me. Very good. He has helped me. এরপর? হি হ্যাড হেল্প মি। Very good. এরপর? হি উইল হ্যাভ হেল্প মি। Very good. He will have helped me. আশা করি আনোয়ার তমাল আপনি আপনার প্রবলেমগুলো আস্তে আস্তে আরো বুঝতেছেন, রাইট? মাথা নাড়া অ্যান্সার দিলে হবে, মাইক অন করার দরকার নাই, আমি বুঝতে পারতেছি, রাইট? এবার আপনাদের প্রশ্ন ছিল হচ্ছে আপনাদের সাথে একটা শীট শেয়ার করা হয়েছিল, এই যে এটা আপনারা নিশ্চয়ই এটা দেখতে পারতেছেন স্ক্রিনের মধ্যে, রাইট? জি। আচ্ছা, এবার দেখেন এটার মধ্যে সবকিছু ইংরেজিতে লেখা হয়েছে। দেখেন আপনাদেরকে কিন্তু এতদিন কোনো লেকচার শীট প্রোভাইড করি নাই। কেন করি নাই? কারণ আমি চাই নাই যে আমার কোনো মানে আমার লেকচার কোনো শীটের মধ্যে কোনো বাংলা লেখা থাক। আই হেট বাংলা, আমি বাংলা ভাষাটাকে খুব অপছন্দ করি। যেহেতু আমি বাংলাদেশি আর যেহেতু আমার জন্ম হয়েছে এই ভাষার মধ্যে, এই কারণে আমি অনেক ক্ষেত্রে এই ভাষাটাকে আমার মনের শান্তির প্রশান্তির জন্য ব্যবহার করি। কারণ আমার যদি অন্য কোনো উপায় থাকতো তাহলে আমি অন্য কোনো ভাষা ব্যবহার করতাম, বাট আমি পার্সোনালি আই ডোন্ট লাইক দিস ল্যাঙ্গুয়েজ। এই ল্যাঙ্গুয়েজটা খুবই নোংরা জাতের ল্যাঙ্গুয়েজ, এবং বাংলাদেশে আপার ক্লাসের স্টুডেন্ট, আপার ক্লাসের ফ্যামিলি যেগুলো আছে এগুলো খুবই বাংলা কম ইউজ করে, সত্য কথা। আচ্ছা, এখন এখানে কিছু প্রশ্ন ইংরেজিতে করা হয়েছে। দেখেন এখানে কি বলা হয়েছে, ডিসকাস দ্য ফলোইং কোশ্চেনস ইন পেয়ার। ইন পেয়ার এটা মানে কি? ডিসকাস দ্য ফলোইং কোশ্চেনস। ভেরি গুড, ভেরি গুড। তাহলে দেখেন ডিসকাস দ্য ফলোইং কোশ্চেনস ইন পেয়ার। এখন দেখেন অনেকে যারা বুঝতে পারেন না, ইংরেজি ধরতে পারেন না, এই কয়েকটা শব্দের মধ্যে অ্যাকশন ওয়ার্ড কোনটা? ইন। দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। আপনি অ্যাকশন ওয়ার্ড গুলো খুঁজে বের করবেন। আপনি এই কারণে আপনাকে অনেক বেশি প্র্যাকটিস করতে হবে। হ্যাঁ, মাহবুব আবির একটা ভুল অ্যান্সার দিবেন, হি হ্যাড হেল্প, এটা হবে না, এটা হবে হি হ্যাড হেল্পড, ইডি যুক্ত হবে এর আগের সেন্টেন্স হবে। ভেরি গুড, ভেরি গুড। অনেকে অ্যান্সার দিতে পারতেছেন, অনেকে লিখতে পারতেছেন। ডিসকাস এটা হচ্ছে সঠিক অ্যান্সার। তাহলে ডিসকাস দ্য ফলোইং কোশ্চেনস। ডিসকাস মানে হচ্ছে কি? ডিসকাস মানে কি? আলোচনা। আলোচনা করা। ভেরি গুড। এখন এখান থেকে কি আমরা কিছু শিখতে পারি? অবশ্যই, প্রত্যেকটা কদমে কদমে আমরা শিখবো। বেশি কথা বলতে হবে আমাকে, আমি বলবো, কোনো অসুবিধা নাই। আপনাকে ধৈর্য ধরতে হবে আর শুনতে হবে মনোযোগ দিয়ে। প্রথম যে ভুলটা বা প্রথম যে প্রবলেমটা সেটা একটু খেয়াল করেন সব। আমি মানে টপিক চেঞ্জ করার পরে আপনারা যদি কোনো মেসেজ লিখতেও থাকে সেই মেসেজটা বন্ধ করে দিবেন, আর লেখার দরকার নেই, আর টাইপ করার দরকার নেই। কারণ এই যে হৃদয় হোসেন যে মেসেজটা আমাকে পাঠিয়েছেন, এতগুলা মেসেজ আপনি লিখছেন, তার মানে আপনি এতক্ষণ ওই মেসেজের মধ্যে মনোযোগ ছিল, আমার কথার মধ্যে আপনার মনোযোগ ছিল না। সো ট্রাই টু ডু ইট। আপনি খেয়াল করবেন আমার সাথে কথা বলার জন্য। তাহলে আপনারা নিশ্চয়ই আমাকে শুনতে পাচ্ছেন স্পষ্ট এবং আপনারা বুঝতেছেন। তাহলে ডিসকাস নিয়ে যে ভুলটা হয় সেই ভুলটা কি একটু আমি আমার ব্যক্তিগত এক্সপেরিয়েন্স দিয়ে বলি। আমার ব্যক্তিগত এক্সপেরিয়েন্স থেকেই বলি, এটা এইভাবে বললেই আপনাদের জন্য কার্যকরী হওয়াটা সবচেয়ে বেশি ভালো। একটা কমিউনিটির মধ্যে, একটা কমিউনিটি যেখানে বিশ্বের সকল দেশের ইংলিশ টিচাররা আছে, ফেসবুকের মধ্যে একটা গ্রুপ, সেই গ্রুপের মধ্যে আমি এক জায়গায় একটা কমেন্ট লিখছিলাম, উই ক্যান ডিসকাস অ্যাবাউট ইট। এবং ওই গ্রুপের মধ্যে আমার পরিচয় ছিল আমি একজন ইংলিশ টিচার। এখন আমি একজন ইংলিশ টিচার, আমি আমার মতো করে ইংলিশ প্র্যাকটিস করতেছি, এন্ড দেন উই ক্যান ডিসকাস অ্যাবাউট ইট, অথবা আমি লিখছি হচ্ছে উই ক্যান ডিসকাস about the matter
টু নো মোর। ধরেন এরকম সেন্টেন্স আমি দিলাম, দেওয়ার পরে দেখেন আমি যে কি সুন্দর ইংরেজি লিখতেছি, আমি ইংলিশে বলছি, তো আমাকে ব্রিটিশ একটা ছেলে খুব বেশি পচানো শুরু করলো, খুব মানে আমাকে ক্রিটিসাইজ করতেছে, লজ্জা দিচ্ছে, এবং অন্য অনেকেই আমার প্রশংসা করতেছে এবং আমাকে বলতেছে যে না, কিপ ক্যারি অন, তুমি সামনে আগাও, প্র্যাকটিস করো, কোনো সমস্যা নাই। কিন্তু ওই ব্রিটিশ একটা ছেলে, সেও ব্রিটিশের টিচার, সে আমাকে এমন ভাবে ধুয়ে দিতেছে, মানে পচানো, এমন ভাবে লজ্জা দিচ্ছে, আর এমন ভাবে ইনসাল্ট করতেছে, এমন ভাবে কমেন্ট করতেছে। ঠিক আছে, আমি এরপর একটা সময় ওর সাথে আমি ওকে রিকোয়েস্ট করছি। অনেকে ক্যামেরা অফ করে শুনতেছেন, আই হেট ইট মোস্ট। আপনি কিন্তু প্রথম কয়েকটা দিন ক্যামেরা অন করেই ছিলেন, আপনি কেন ক্লাসের মাঝখানে মাঝে মাঝে ক্যামেরা অফ করে দেন? ওয়াই? আমি তো আমার ক্যামেরা, মানে আমি তো আমার কথা অফ করি না, আমি তো আমার পড়ানোর স্টাইল চেঞ্জ করতেছি না, আমি তো আমার দেওয়ার ক্ষেত্রে হিসাব করতেছি না, আপনি আমাকে দেওয়ার ক্ষেত্রে হিসাব করতেছেন কেন? হোয়াট ইজ ইউর প্রবলেম? এই সময়টা আমার, আপনি এই সময়টা আমাকে দিবেন, আর নাহলে তো আপনার মানে আপনাকে দিয়ে আমার কিছু করার ইচ্ছা, আপনি তো আমাকে লসের মুখে ফেলাইতেছেন কেন? ওয়াই? কেন ক্যামেরা অফ? আপনাদের ক্যামেরা অন করা ছিল, কোনো প্রবলেম ছিল, ক্যামেরা অফ করে দিচ্ছেন। ডোন্ট ডু ইট। ধৈর্যের সাথে শুনেন, ঘুম আসবে না। মনোযোগ দিয়ে শুনলে, শিখার তৃষ্ণা থাকলে আপনার কখনোই ঘুম আসবে না। উই ক্যান ডিসকাস অ্যাবাউট ইট এন্ড উই ক্যান ডিসকাস অ্যাবাউট দ্য ম্যাটার। আপনাকে এটার মধ্যে কোনো ভুল পাচ্ছেন কেউ? কেউ বলতে পারবেন কোনো ভুল পাচ্ছেন কিনা? বলতে পারবেন না। ডিসকাসের সাথে সাধারণত অ্যাবাউট হয় না স্যার। ভেরি গুড, ইয়েস তানভীর, ভেরি গুড তানভীর হাসান। তাহলে আপনারা এই জিনিসটা মাথায় রাখেন। আমি ওই ব্রিটিশ লোকটার সাথে কথা বলতে বলতে এক পর্যায়ে আমি ওকে রাজি করাইছি যে তুমি আমাকে প্লিজ একটু বলো যে আমার ভুলটা কোথায়, তুমি কিভাবে বুঝলা যে আমি আসলে মানে ভালো ইংলিশ টিচার না, বা আমার শিক্ষার কোন জায়গায় ঘাটতি আছে আমাকে একটু বলো প্লিজ। তখন সে আমাকে এটা বলে দিচ্ছে যে দেখো, তুমি যে আসলে নেটিভ না, তুমি যে আসলে ইংরেজি এখনো শিখতেছো, এটার প্রমাণ হচ্ছে তোমার এই সেন্টেন্সটা, তুমি যে কমেন্ট করছো এই কমেন্টটার মধ্যেই বুঝা গেছে যে তুমি আসলে ঘোড়ার ডিম। তাহলে কি আমরা সাধারণত বলি উই ক্যান টক অ্যাবাউট দ্য ম্যাটার। আমরা টক এর সাথে অ্যাবাউট ব্যবহার করি, বাট ডিসকাস এর সাথে কখনোই অ্যাবাউট ব্যবহার হয় না। উই ক্যান ডিসকাস দ্য ম্যাটার, এটা সরাসরি ডিসকাস চলে আসে। সবাই কি বুঝতে পারছেন? হ্যাঁ, তাহলে ডিসকাস এর সাথে যদি কেউ অ্যাবাউট দেয়, তার সাথে একটা অডিও পেকারের হাসি দিবে, হে 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 হে, এভাবে হাসি দিবে যে হে হে হে, তুমি তো ভুল করছো, তুমি অনেক ইন্টারন্যাশনাল ইংলিশ ইউজার, যে তুমি এটা জানো না, ইউ ডোন্ট নো যে ডিসকাস এর সাথে অ্যাবাউট এটা কখনোই বসে না। আপনারা কি এটাকে কখনো বসাবেন? না, কখনোই বসাবেন না। চেষ্টা করবেন ডিসকাস, এটা মনে রাখার চেষ্টা করবেন, বোঝার চেষ্টা করবেন। তাহলে দেখেন এখানে বলা হয়েছে কি ডিসকাস, এরপর সরাসরি টপিকে চলে গেছে। ডিসকাস দ্য ফলোইং কোশ্চেনস, এই কোশ্চেন গুলো আলোচনা করো ইন পেয়ার, দ্বৈততার সাথে, মানে ইন পেয়ার মানে হচ্ছে জোড়ায় জোড়ায়, গ্রুপে গ্রুপে এটা আলোচনা করো, মানে গ্রুপ ওয়ার্ক, অর উইথ ইউর টিচার, অথবা তুমি তোমার টিচারের সাথে করো। তো গ্রুপে গ্রুপে আমাদের বাংলাদেশে তো আসলে গ্রুপ মানে আমাদের বাংলাদেশ 2 নম্বর। গ্রুপ করা মানে হচ্ছে বাংলাদেশের মধ্যে এটা খুবই ভালো একটা অ্যাক্টিভিটি, গ্রুপ ওয়ার্ক, বাট আমাদের বাংলাদেশের মানুষদের মধ্যে গ্রুপ ওয়ার্ক মানে হচ্ছে ফাইজলামি, শয়তানি, 2 নম্বরই। এই কারণে এখানে লিখে দিচ্ছি আমি উইথ ইউর টিচার, মানে টিচার আমার সাথে আলোচনা করেন, এন্ড ট্রাই টু রিমেম্বার এভরিথিং, এবং সবকিছু আপনি মনে করার চেষ্টা করবেন। তাহলে দেখেন এখানে যে ট্রাই, ইট ইজ অ্যান অ্যাকশন ওয়ার্ড, ডিসকাস, ইট ইজ অ্যান অ্যাকশন ওয়ার্ড, এন্ড রিমেম্বার, ইট ইজ অ্যানাদার অ্যাকশন ওয়ার্ড, রাইট? এভাবে করে আপনি ডিরেকশন ফলো করতে পারবেন এবং ডিরেকশন মনে রাখতে পারবেন এবং ডিরেকশন অনুযায়ী কাজ করতে পারবেন। ক্যান ইউ রিমেম্বার অক্সিলারিজ? ইয়েস, ইউ ক্যান রিমেম্বার অক্সিলারিজ। অক্সিলারি ভার্ব কয়টা? ক্যামেরার মধ্যে আঙ্গুল দিয়ে দেখান, 3টা। ইয়েস, গুড, যারা ক্যামেরার মধ্যে আঙ্গুল দিয়ে দেখাইছেন ভালো, 3টা। এরপরে হচ্ছে হ্যাভ ইউ ফরগটন পাস্ট এন্ড পাস্ট পার্টিসিপল? আপনি পাস্ট এবং পাস্ট পার্টিসিপল ভুলে গেছেন? নো। নো। অ্যাকশন ওয়ার্ডের 4টা ফর্ম আছে, একটা হচ্ছে প্রেজেন্ট, পাস্ট, পাস্ট পার্টিসিপল, প্রেজেন্ট পার্টিসিপল। ডিড ইউ নো অল কাইন্ডস অফ সেন্টেন্সেস? ইয়েস। বলেন কি কি? নো। কে বলছে ইয়েস? আমি বলছিলাম। বলেন কি কি? বইতে যে কয়টা আছে, যে অর্থ অনুসারে 5টা আর গঠন অনুসারে 3টা। বাপ রে বাপ, কোন বই? মানে যে কোনো গ্রামার বইতে নরমালি যেটা লেখা থাকে। আমরা কোন বই ফলো করি? আমরা হাসান বই ফলো করি। কি বই? মানে হাসান স্যারের যে বইটা, মানে হাসান স্যারের লেকচারটা ফলো করি। আমি কি কোনো বই ফলো করতে বলছি আপনাদেরকে? না না, বলতেছি যে আমরা আপনাকে ফলো করি, মানে আপনি যে ডিরেকশন দেন ওইটা ফলো করি। হ্যাঁ, তাহলে আপনি বইয়ের কথা বলছেন। এনিওয়েজ, আপনি বই পড়ছেন বা বই অনুযায়ী বলছেন। বইতে হচ্ছে আবার বলেন কয়টা? অর্থ অনুসারে 5টা স্যার, গঠন অনুসারে 3টা।
ভেরি আমি গুড। আমি এটা ছাড়া একটা একটু চাই, বলেন। পয়েটিক থেকে বলেন। পয়েটিক সেন্টেন্স। হ্যাঁ, পয়েটিক সেন্টেন্স এটা মানে কি? আমি জানি না পোয়েটিক সেন্টেন্স এটা মানে কি, আমি এক্স্যাক্টলি জানি না, তবে আমি পোয়েটিক সেন্টেন্স মানে এমন একটা বাক্য যেটা কবিতা কাব্যিক বাক্য এরকম হইতে পারে। স্যার সংজ্ঞা এমনটাই, যে সংজ্ঞা এমনটা, বাট অতিরিক্ত যে দুযোগ করে ওই বাক্যের মধ্যে অতিরিক্ত যে দুযোগ করে। আচ্ছা, ডু ইউ নো অল টেন্স স্ট্রাকচার, তাহলে আমরা কিন্তু এই প্রশ্ন উত্তর জানি না। ডু ইউ নো অল কাইন্ডস অফ সেন্টেন্স, এটা কিন্তু আমরা এখন আলোচনা করিনি। একজন এটা মেসেজ লিখছেন, আমরা এটা করিনি, আমরা এটা করব। ডু ইউ নো অল টেন্স স্ট্রাকচার, আমরা কি সব টেন্স স্ট্রাকচার জানি? ইয়েস, আমরা কিন্তু সব মোটামুটি সবই জানি। যেগুলো যেগুলো জানি না বলতেছেন সেগুলো নিয়ে আমরা পরে আলোচনা করব, কিন্তু আমরা জানি 9টা টেন্স ইজ নট অ্যান ইজি টাস্ক, আমরা অন্তত 9টা জানি। আচ্ছা, এখন আমাদের কাজ কি? আমাদের কাজ হচ্ছে আমরা এখন সামনে প্র্যাকটিস করব, এবং প্র্যাকটিসের মানে আস্তে আস্তে ক্লাসে আমরা একটু আমাদের জ্ঞান বাড়াবো, আর আমাদের ওই স্ট্রাকচারের প্র্যাকটিসটা 100% হইতে হবে। তাহলে write whether the underlying verb is telling us about the past or present. এই ভার্বটা কি প্রেজেন্ট, পাস্ট নাকি প্রেজেন্টে আছে? তাহলে এখানে ভার্ব মানে হচ্ছে অ্যাকশন ওয়ার্ড খুঁজে বের করবেন। নাফিসা dropped the ice cream on the floor. এটা পাস্ট ইনডিফিনিট। অ্যাকশন ওয়ার্ড কোনটা এখানে? Dropped. Dropped. তাহলে এটা পাস্ট, রাইট? জি, পাস্ট ইনডিফিনিট। Well, the weatherman said that the sun is shining brightly today. এটা প্রেজেন্ট। প্রেজেন্ট কন্টিনিউয়াস। তাহলে তো আপনারা এটা বুঝে গেছেন। এই সেন্টেন্সের মধ্যে কয়টা অংশ? দুইটা। দুইটা। প্রথম অংশটা কি? হচ্ছে Present past, past. প্রথমটা কি? পাস্ট, P A S T, পাস্ট। Past. এরপরে একটা কমা দিবেন, এরপরে লিখবেন হচ্ছে কন্টিনিউয়াস। Present continuous. প্রেজেন্ট কন্টিনিউয়াস। ভেরি গুড। প্রথমটা হচ্ছে পাস্ট, এরপরটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস। মিস্টার শিপন dug a hole in the garden. Past infinite. এটা Past indefinite. পাস্ট ইনডিফিনিট। অ্যাকশন ওয়ার্ড কোনটা? ডাক। এটা প্রেজেন্ট ফর্ম কি? Dig. ভেরি গুড। Sammy rode a horse for the first time yesterday. Present. Past indefinite. Past indefinite tense, এবং এটা হচ্ছে rode, এটা প্রেজেন্ট ফর্ম কি? Right. রাইট। রাইট। রাকিবুল, কি অবস্থা আপনার? রাকিবুল হাসান, সবাই তো মাইক অন করে অ্যানসার করতেছে, আর আপনি তো মনোযোগ দিয়ে শুনতেছেন। আই লাইক ইট। হ্যাঁ, সবাই একসাথে বলে ঠিকঠাক শোনা যায় না। আচ্ছা, অসুবিধা নাই। মানে না শুনলেও আপনি একজনেরটা শুনেন এবং বোঝার চেষ্টা করেন, ঠিক আছে সবাই? বা আপনি আপনার কোনো প্রশ্ন আপনি বুঝছেন কিনা, এই চারটা বুঝেন না এমন কেউ থাকলে বলেন, যেহেতু সবাই একসাথে কথা বলছে আপনি বুঝতে পারেন নাই। কারো কোনো প্রবলেম আছে এই চারটার মধ্যে? বুঝতে পারছি স্যার। স্যার লাস্টটা লাস্টের অ্যাকশন ওয়ার্ডটা কি বলেন? শেখ শুভ। রোড রোড। রোডের চারটা ফর্ম বলেন। রোডিং। এই বেটা, রাইড, রোড, রিডেন। রাইট, রোড হচ্ছে ভার্বের পাস্ট ফর্ম। তাহলে অ্যাকশন ওয়ার্ডের প্রবলেম পাওয়া গেল। আমাদের ওই যে অ্যাকশন ওয়ার্ডের ইররেগুলার ভার্ব এগুলো প্র্যাকটিস করতে পারো বেশি বেশি। রাইড, রোড, রিডেন, ঠিক আছে? জি তাহলে রোড হচ্ছে পাস্ট ফর্ম, এই কারণে এই সেন্টেন্স হচ্ছে পাস্ট ইনডিফিনিট, ঠিক আছে? জি ঠিক আছে। ওকে ফাইন। এবার এখানে বলছে রাইট দ্য মিসিং প্রেজেন্ট অর পাস্ট টেন্স। এখানে একটা ওয়ার্ড দেওয়া আছে, এটা যদি প্রেজেন্ট থাকে আপনি এটার পাস্ট ফর্ম লিখবেন, আর এটা যদি পাস্ট ফর্ম থাকে তাহলে আপনি এটার প্রেজেন্ট ফর্ম লিখবেন, ঠিক আছে? ওকে, আপনারা এখন থেকে শুধু কথা বলবেন হচ্ছে চ্যাট বক্সের মাধ্যমে। চ্যাট বক্সের মাধ্যমে রিপ্লাই দিবেন, এন্ড দেন আমরা কথা বলবো। তাহলে আমি অ্যানসারটা বলে দিচ্ছি। ড্র, প্রথমটা ড্র, এটার পাস্ট ফর্ম হচ্ছে ড্রিউ, DREW, ড্রিউ, ইয়েস। এরপর হচ্ছে ড্রিঙ্ক, এটার পাস্ট ফর্ম হবে হচ্ছে ড্র্যাঙ্ক, DRANK, ড্র্যাঙ্ক। বাইট, এর পাস্ট ফর্ম কি? বিট, BIT, বিট, ভেরি গুড। এরপরটা হচ্ছে FLY, ফ্লাই, পাস্ট ফর্ম কি হবে? ফ্লিউ। হিয়ার, পাস্ট ফর্ম কি হবে? মির্জা সোহেল। মজা করবো আপনার সাথে। এই ভুল করছেন। স্টপ চ্যাটিং। হিয়ার এর পাস্ট ফর্ম হচ্ছে হার্ড, এবং এটার বানানটা হচ্ছে HEAR, এটার সাথে শুধু ডি যোগ হবে, ইডি যোগ হবে না। যারা চ্যাট বক্সের মধ্যে ইডি সহ দিচ্ছেন তারা ভুল করতেছেন। I heard that, উচ্চারণটা হচ্ছে হার্ড, HARD, হার্ড এর মতো উচ্চারণ, কিন্তু বানানটা হবে HEARD,
ডি, নট ইডি, বি কেয়ারফুল। গিভ এর পাস্ট ফর্ম হচ্ছে গেভ। এবার কেম, এটা পাস্ট ফর্ম, এটার প্রেজেন্ট হবে হচ্ছে কাম। ওর, ওর শব্দের অর্থ হচ্ছে পরিধান করেছিল, পাস্ট ফর্ম, এটার প্রেজেন্ট হবে হচ্ছে ওয়ের, ডব্লিউ ই এ আর, ওয়ের। ব্রেক, এটা প্রেজেন্ট, এবার এটা পাস্ট কি হবে? ব্রোক, বি আর ও কে ই, ব্রোক। এরপর হচ্ছে হাইড, এটা হবে হচ্ছে হিড, এইচ আই ডি, হিড, হাইড। আই এম সরি, এটা তো পাস্ট দেওয়াই আছে হিড, এটা প্রেজেন্ট হবে হচ্ছে হাইড, এইচ আই ডি ই, হাইড। পুট, সেম, প্রেজেন্ট ফর্ম পাস্ট ফর্ম সেম, তাহলে এখানে পুট পুট দুইটাই হবে। ফেল, এটা পাস্ট ফর্ম, এটা প্রেজেন্ট হবে কি? ফল, এফ এ ডাবল এল, ফল, ঠিক আছে। এরপর হচ্ছে গো, এর পাস্ট ফর্ম কি হবে? ওয়েন্ট, ডব্লিউ ই এন টি, ওয়েন্ট। আমার মতো করে উচ্চারণ করবেন। সোহেল রানা শুনতেছেন? আরে সোহেল রানা সবার মানে সোহেল রানার মতো এখানে কয়েকজন আছে, এদের মাথার উপর দিয়ে যাচ্ছে। একজন হচ্ছে রবিন শেখ, রাকিবুল হাসান, সোহেল রানা, বিলকিসদের নাম তাহলে নাই নিলাম, নাজনীন তন্মি, এরকম আরো কয়েকটা বিলকিসও আছে, এদের মাথার উপর দিয়ে যাচ্ছে যে কি এত ফাস্ট আলোচনা করতেছে, ওরা কিভাবে ধরে ফেলতেছে। আল্লাহ, ওরা বড় লোকের ছেলে, হাঁস মুরগি খায় প্রতিদিন, আর আমরা তো গরিব, শাকসবজি খেয়ে বেঁচে থাকি। আমার পক্ষে কি এভাবে পড়ালেখা করা সম্ভব? এই ধরনের চিন্তা করা যাবে না। আপনাকেও বেশি বেশি প্র্যাকটিস করতে হবে। ওরা যদি যা প্র্যাকটিস করে আপনার তার ডাবল করতে হবে। ইউ হ্যাভ টু ডু ইট। আপনাকে এটা করতে হবে, প্রত্যেকটা মুহূর্তে শেখার চেষ্টা করতে হবে। ওয়েল, সুইম বানান লিখতে যায় একজন লিখছে সোয়েম, এস ডব্লিউ ই এম লিখছে মারুফ হাসান। মারুফ হাসান একটু তাড়াহুড়ো করতে যায়, ভুলগুলো করে ফেলে। ডোন্ট ডু ইট মারুফ হাসান। গো, ওয়েন্ট। এবার সুইম, এস ডব্লিউ আই এম, সুইম, এটা পাস্ট ফর্ম হচ্ছে এস ডব্লিউ এ এম, সোয়াম। সেন্ড, এস ই এন ডি, সেন্ড, এর পাস্ট ফর্ম হচ্ছে সেন্ট, এস ই এন টি, সেন্ট। রিড, আর ই এ ডি, রিড, এর পাস্ট ফর্মটাও কিন্তু সেম, উচ্চারণটা ভিন্ন হয়ে যাবে, উচ্চারণটা হয়ে যাবে রেড, আর ই এ ডি, রেড। রাইট, এর পাস্ট ফর্ম হচ্ছে রোড, ডব্লিউ আর আই টি ই, রাইট, এর পাস্ট ফর্ম হচ্ছে রোড, ডব্লিউ আর ও টি ই, রোড। টিচ, এর পাস্ট ফর্ম হচ্ছে টট, টি এ ইউ জি এস টি, টট। যারা পারতেছেন তাদের কাছে কিন্তু অনেক আনন্দ লাগতেছে এবং তারা খুব মানে টাইপ করতেছেন, মেসেজ পাঠাচ্ছেন, অ্যান্সার বলার জন্য উদ্গ্রীব হয়ে যাচ্ছেন। আর যারা পারতেছেন না তারা এমনি হামি দিচ্ছেন, কারণ আপনার তো মাথার উপরে দিয়ে যাচ্ছে, আপনার ঘুমাইতেছেন, বুঝতেছেন, এই অবস্থা হচ্ছে। তো এটাও আমি দেখতেছি স্ক্রিনের মধ্যে, কোনো অসুবিধা নাই, আপনারা প্র্যাকটিস করতেই হবে, কোনো সমস্যা নেই। আজকে আমি আপনাদেরকে এখানকার অ্যান্সার গুলো আমরা বলে দিতে পারি। হ্যাঁ, আমরা অ্যান্সার গুলা চ্যাট বক্সের মধ্যে বা আপনারা পার্সোনালি যদি কেউ পারেন সঠিক অ্যান্সার গুলা আমাকে লিখে দেখেন, আমরা আমাদের চ্যাট বক্সের মধ্যে বা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপের মধ্যে অ্যান্সার গুলো আপনাদেরকে প্রোভাইড করে দিব। এবং এখানে প্রত্যেকটা অ্যান্সার দিয়ে আপনি কয়েকটা বাক্য তৈরি করতে পারবেন। বুঝতে পারছেন? এখানে মেইড আছে নাকি? মেইড, M-A-D-E, made, এই যে দেখেন মেইড আছে, তাহলে I made a sand castle when I went to beach। বুঝতে পারতেছেন? I made a sand castle when I went to beach। তাহলে অ্যানসারটা কি হবে? Past indefinite tense, I made a sand castle। এবার এটা আপনি চেঞ্জ করতে পারেন, I was making, I am making, I will be making, I have made, I had made, I will have made। এভাবে করে আপনি পারবেন, রাইট? আপনারা সবাই এভাবে করে প্র্যাকটিসটা করবেন। আমি জানি আপনাদের প্র্যাকটিসের মধ্যে অনেক ঘাটতি আছে এবং আপনারা সঠিকভাবে প্র্যাকটিস করতেছেন না, এবং আপনাদেরকে প্র্যাকটিস করা উচিত, সঠিকভাবে প্র্যাকটিস করা উচিত। যেহেতু আপনারা সঠিকভাবে প্র্যাকটিস করতেছেন না, আমরা কি এখন আপনাদের জন্য বসে থাকবো নাকি আমরা সামনে আগাবো? বলেন, সবাই কমেন্টে উত্তর দেন। এখন মূল নিয়ম হচ্ছে আপনারা প্র্যাকটিস করে সামনে আগানো ভালো। এবং আপনাদের মধ্যে অনেকেই আমাদেরকে এখনো ভিডিও মানে বানায় দেন নাই, আবার অনেকে দিছেন। যারা দিছেন তাদেরটা আমরা দেখব এবং তারা প্রত্যেকের ভিডিওটা আপনাদের প্রোফাইলে শেয়ার করে দিবেন। কারণ আপনারা প্রত্যেকেই কিন্তু হিসাব করলে এক একজন আমাদের এই প্রজেক্টের একজন মেম্বার, জাস্ট বিকজ ইউ আর টেকিং আওয়ার সার্ভিসেস। সো ওয়াই ডোন্ট ইউ
মানে আপনি আমাদেরকে প্রমোট করার জন্য যথেষ্ট হইতে হবে, এন্ড ইউ হ্যাভ টু ডু ইট। 5 মিনিটের ব্যাপার, ইউ হ্যাভ টু ডু ইট, এটা সবাইকে করতে হবে। কারণ আমরা আসলে ওই যে গ্রুপের পোস্ট গুলো অনেক নিচে চলে যায়, এই কারণে আপনার প্রোফাইলের পোস্টের মধ্যে আমরা ঢুকেই আপনার প্রোফাইলটা যখন ভিজিট করব তখন আমরা আপনার প্রোফাইলের মধ্যে সবগুলো ভিডিও দেখে নিব, যে এটা ছিল তার প্রথম ভিডিও, এরপরের ভিডিও, এরপরের ভিডিও। আপনার প্রোফাইলটা ভিজিট করলেই পাওয়া যাবে আপনার গুলা একান্ত ভাবে। সো ইট ইজ ইজি, আপনার গ্রুপে আপনি পোস্ট করে সাথে সাথে আপনার প্রোফাইলে এটা শেয়ার করে দেবেন। আজকের ক্লাসে প্র্যাকটিস কিন্তু আমাদের চলতে থাকবে, কারণ আমাদের চেঞ্জিং টেন্সের যে প্র্যাকটিস এটা চলতে থাকবে। এটার পাশাপাশি আজকের ক্লাসে আমরা একটা ইংরেজি শব্দ নিয়ে কথা বলবো, কাজ করব। যেই ইংরেজি শব্দটা মূলত একটু বড় ধরনের শব্দ। এই শব্দটা জানার আগে আমাদেরকে কিছু জিনিস জানতে হবে। যারা এই শব্দটা জানতে চান তারা এই শব্দটা শিখলে কি হবে আগে বলে দেই। একটা ইংরেজি শব্দ আমরা বেশি বেশি প্র্যাকটিস করব, যে শব্দটা প্র্যাকটিস করার মাধ্যমে আমরা ইংরেজি যে কোনো শব্দের উচ্চারণ প্র্যাকটিস করতে পারবো। যে কোনো ইংরেজিতে যে কোনো শব্দের উচ্চারণ আমরা প্র্যাকটিস করতে পারবো। দ্বিতীয় কথা হচ্ছে যে একটা শব্দ কিভাবে প্র্যাকটিস করে এগুলো দেখবো। তো ধরেন অনেক বছর আগে, অনেক বছর আগে, এখন তো আমাদের পৃথিবীটা আমরা যেটা দেখতেছি সেটা কিন্তু সিভিলাইজড, মানে আমরা কিন্তু একটা সভ্য সমাজ দেখতেছি, আমরা কিন্তু একটা সুন্দর পৃথিবী দেখতেছি এখন যারা পৃথিবীতে আসতেছে, বা আমরা যারা পৃথিবীতে এখন বেঁচে আছি। আজ থেকে যদি আপনি 100 বছর, 200 বছর বা 500 বছর বা 1400 বছর আগের পৃথিবীর কথা চিন্তা করেন, তখন কিন্তু এখনকার মতো সিভিলাইজড ছিল না। ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন এটা কিন্তু তখন ছিল না। তো সেই সময়ে যাতায়াত করতো মানুষ কিভাবে জানেন? সেই সময়ে দুইটা পথ ছিল, একটা হচ্ছে নদী পথ আর একটা হচ্ছে সড়ক পথ। সড়ক পথের মধ্যে সেই সময় মানুষগুলা যাতায়াত করতে হচ্ছে, ঘোড়ার গাড়ি ছিল, ঘোড়ার গাড়ি, গরুর গাড়ি এগুলো ছিল। আর নদী পথে ছিল হচ্ছে নৌকা, কাঠের নৌকাই ছিল বেশিরভাগ। এবং কাঠের নৌকা, কাঠ দিয়েই ওই সময়ে বিশাল বড় বড় জাহাজের মতো নৌকা বানানো হইতো, পুরোটা কাঠ দিয়ে। যাই হোক, মূল বিষয় হচ্ছে আমেরিকা আবিষ্কার হয়েছে। আমেরিকা যখন আবিষ্কার হয়েছে, আমেরিকা আবিষ্কার হওয়ার পরে, আমেরিকা আবিষ্কার করছে কারা আপনারা জানেন? কেউ মেসেজ পাঠাতে পারবে আমেরিকা কি আবিষ্কার করছে? সামনে আগানো উচিত, একদিন আনসার দিচ্ছে। ওকে, সামনে আগাবো, সামনে আগাবো, মানে আমরা প্র্যাকটিস করবো না কিন্তু সামনে আগাবো। ভেরি গুড। শিপ, ব্রিটিশ। আমেরিকা আবিষ্কার করছে হচ্ছে ব্রিটিশরা। আমরা ইংরেজির একটা গল্প প্র্যাকটিস করবো একটা সময়, আমরা ইংলিশে কিভাবে রিডিং করতে হয়, ইংলিশে কিভাবে শব্দগুলো মুখস্থ করতে হয়, একটা রিডিং, একটা প্যাসেজ পড়ে, একটা গল্প পড়ে, একটা নিউজ পড়ে কিভাবে খুব দ্রুত এটার অ্যান্সার গুলো জেনে নিতে হয়, আমরা এটারও একটা প্র্যাকটিস করবো। মানে একটা প্র্যাকটিস করবো মানে আপনাদেরকে আমি দেখা দেবো সেই প্যাসেজটা, যে প্যাসেজটা আমি আপনাদেরকে প্র্যাকটিস করাবো, সেই প্যাসেজটা পড়লে আপনারা দেখবেন যে মানে আপনারা পৃথিবীতে মানুষের মানে সৃষ্টির শুরুটা বুঝতে পারবেন, যে মানুষ কিভাবে শুরু হয়েছে, মানে আমাদের সভ্যতা বা পৃথিবীতে আমাদের নিবাস আবাস কিভাবে শুরু হয়েছে এটা জানতে পারবেন। এবং ওই প্যাসেজের মধ্যে স্পষ্ট বলা হয়েছে যে ওই সময়টার জন্য পৃথিবীতে সবচেয়ে বিখ্যাত যে জায়গাটা, সেই জায়গাটার নাম হচ্ছে গ্রেট ব্রিটেন, মেইনল্যান্ড বলা হয় এটাকে। পৃথিবীতে এমন একটা জায়গা আছে যে জায়গাটাকে বলা হইতো মেইন ল্যান্ড। মেইন ল্যান্ড যেটা, সেটাই এখন হইছে ইংল্যান্ড, মানে ইংলিশদের ল্যান্ড। বুঝতে পারতেছেন? তাহলে মেইনল্যান্ড মানে গ্রেট ব্রিটেন, এটা ছিল পৃথিবীর মেইনল্যান্ড। কেন? কিছু কনসেপ্ট জেনে রাখেন। পুকুরের মধ্যে, সমান্তরাল পুকুরের পানির মধ্যে যদি একটা ঢিল ছোড়া হয়, তবে এটার একটা তরঙ্গ সৃষ্টি হয়, রাইট? ঢেউ সৃষ্টি হয় না একটা জায়গা থেকে? ঢিলটা যেখানে পড়ে সেখান থেকে একটা তরঙ্গ সৃষ্টি হয়, এবং এই তরঙ্গটা ধীরে 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 পুকুরের মানে তীর পর্যন্ত আসে, কিনার পর্যন্ত আসে। ঢেউ যে কোনো জায়গা থেকে তরঙ্গ সৃষ্টি হোক, এটা কিনার পর্যন্ত আসে। পৃথিবীতে সভ্যতার যত তরঙ্গ আছে সমস্ত কিছু শুরু হয়েছে ওই গ্রেট ব্রিটেন থেকে। আপনারা যদি গল্প পছন্দ করেন তাহলে আমি আরো গল্প করে আপনাদেরকে বলবো যে একটা সময় পৃথিবীতে মানুষ জানতো যে আমি যেখানে আছি এটাই বুঝি পৃথিবী। কিন্তু যখন আস্তে 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 মানুষের জ্ঞান বাড়ছে, মানুষ যখন আস্তে আস্তে বিচরণ করছে, এক জায়গা থেকে আরেক জায়গায় গেছে, আবার ঘুরে ঘুরে আবার তার আগের জায়গায় আসছে, তখন সে এসে বলছে যে আমি এরকম এরকম এই রাস্তা দিয়ে এখানে গেছিলাম, ওখানে যে এরকম এরকম মানুষের মতো মানুষ দেখছে।
এভাবে করে মানুষ যখন পৃথিবীতে বুঝতে শুরু করছে যে এই জায়গার মানুষগুলো এইভাবে চলে, ওই জায়গার মানুষগুলো এইভাবে চলে, ওই জায়গার মানুষগুলো ওইভাবে চলে, তখন আপনারা তো বুঝতেছেন না, কঠিন কিছু না, আমি জাস্ট আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি যে গোত্রে গোত্রে মানুষ আবিষ্কৃত হয়েছে। আবিষ্কৃত হয়েছে মানে কি, মানে যেহেতু মানুষের জ্ঞান ছিল না, তো মানুষ জানতো না যে পৃথিবীতে আরো অনেক জায়গা আছে, এরকম বিভিন্ন জায়গায় এরকম আরেক জাতের মানুষ আছে। একটা সময় মানুষ ছিল আদিম, পশু পাখির মতো তার জীবন ছিল, সে জানতোই না কোথায় সভ্যতা কোথায় কি, এগুলো জানতো না। একটা সময় যখন জানছে আস্তে আস্তে, তখন পৃথিবীতে কয়েকটা গোত্রের মানুষ কয়েকটা গোত্রের সাথে পরিচিত হয়েছে। তো কি হয় সাধারণত, একটা ফ্যামিলি আরেকটা ফ্যামিলিতে যখন ভিজিট করে, এক জাতের মানুষ যখন অন্য জাতের মানুষের সাথে মেশা শুরু করে, তখন কি হয়, তখন কে কিভাবে খায় এটা খেয়াল করে, কার লাইফস্টাইল কেমন এটা খেয়াল করে, কে কিভাবে কথা বলে এটা খেয়াল করে, এরকম হয় না? ওই সময়ে পৃথিবীতে সবচেয়ে বিখ্যাত যে মানুষগুলো ছিল, যে মানুষগুলোর পাওয়ার আধিপত্য এবং যে মানুষগুলোকে অনুকরণের মতো ছিল সবচেয়ে বেশি, সেই মানুষগুলো হচ্ছে ইজিপ্টের মানুষ। ইজিপ্ট মানে মিশরীয়, বুঝতেছেন আপনারা? মেসোপটেমিয়া, এটা ইজিপ্টের কাছাকাছি একটা দেশ। মেসোপটেমিয়া, মিশর এটা একটা জায়গা, চীন এটা একটা জায়গা। আব্দুল্লাহ মামুন শুনতেছেন আমার কথা? মাথা নাড়ালেই হবে, আপনি মাথা নাড়ালে আমি বুঝতে পারবো। প্রশ্ন করি, এখন যদি আমি প্রশ্ন করি আপনাকে, যে পৃথিবীর সভ্যতা যখন শুরু হয়, মানুষ যখন বিভিন্ন গোত্রের সাথে পরিচিত হয়, তখন কোন জাতের মানুষগুলো সবচেয়ে বেশি বিখ্যাত ছিল? ইজিপ্ট, মিশরীয়। মিশরীয়রা দেখবেন ওই যে পিরামিড যারা আবিষ্কার করছে, পিরামিড, এদের এখনো এমন অনেক অজানা রহস্য রয়ে গেছে। যাই হোক, তো মিশরীয়দেরকে সবাই কি করা শুরু করছে? আচ্ছা, আমি এগুলো একান্তই আমার মতামত দিতেছি, আপনারা অনেকেই ক্লাস রেকর্ড করেন, আমি বুঝতেছি, আমার পাশাপাশি অনেকেই ক্লাস রেকর্ড করতেছেন, এটা করবেন না কখনোই। আর রেকর্ড করলে আমাকে অবশ্যই জানায় নেবেন। আর আমার যে কোনো কথার জন্য আমি দায়বদ্ধ, যে বুঝতেছে সে কি বুঝতেছে এটা কিন্তু আমি জানি না, কিন্তু আমার কথা সত্য এবং আমার কথা আপনাকে মেনে নিতে হবে। এটা প্রথম ক্লাসে আমি বলে দিচ্ছি যে আমি যেটা বলি সেটাই সত্য। কাগজে কলমে কোথায় কি আছে না আছে এগুলো নিয়ে আমার সাথে কখনো কেউ তর্ক করবেন না। আমি যেটা বলছি সেটা আপনাকে মানতে হবে, এবং দ্যাট ইজ ভেরি ট্রু, 100% ট্রু। তাহলে পৃথিবীতে সবচেয়ে বেশি শিক্ষা, সংস্কৃতি, চালচলন, আধিপত্য সবচেয়ে বেশি র্যাঙ্কিং 1-এ ছিল কারা? মিশরীয়রা। আচ্ছা, এরপর মিশরীয়দের পরে ছিল হচ্ছে চায়নারা, চাইনিজ। চীন দেশের যে মানুষগুলো আছে এগুলো কিন্তু মানে সেই ট্যালেন্ট। এখন এই সমস্ত ট্যালেন্টের ভিতরে ওই যে গ্রেট ব্রিটেনের কথা বলতেছি, গ্রেট ব্রিটেন, ব্রিটিশ, গ্রেট ব্রিটেনের তারাও ট্যালেন্ট ছিল এবং সারা পৃথিবীতে তারা এখন বেস্ট। কিভাবে? তারা পুরো পৃথিবীটাকে দখল করে ফেলছে। মিশরীয়রা যেভাবে বুদ্ধিমান ছিল, চাইনিজরা যেভাবে বুদ্ধিমান ছিল, অন্য যত জাত আছে সমস্ত জাতের মানুষ যেভাবে বুদ্ধিমান ছিল, ব্রিটিশদের চাইতে বুদ্ধির দিক থেকে আর কেউ আগায় ছিল না। ব্রিটিশ হচ্ছে মানে ব্রিটিশরা হচ্ছে সবচাইতে বেশি বুদ্ধিমান, বুঝতে পারতেছেন? ব্রিটিশরা প্ল্যান করে সারা পৃথিবী দখল করা শুরু করছে। অনেক কথা, আমি সব কথা কমায় ফেলতেছি, কমায় বলতেছি, জাস্ট টু দা পয়েন্ট। আপনি কথাগুলো মাথায় রাখবেন, মনে রাখবেন। এই ব্রিটিশরা অস্ট্রেলিয়া সেট করছে, এই ব্রিটিশরাই নিউজিল্যান্ড সেট করছে, এই ব্রিটিশরাই আমেরিকা সেট করছে, এই ব্রিটিশরাই কানাডা সেট করছে, এই ব্রিটিশরাই সারা ইউরোপে ছড়ায় আছে। মানে আমরা এখন যাদেরকে ইউরোপিয়ান বলে চিনি, আমরা যাদেরকে ধরেন যারা এখন ফিনল্যান্ডে আছে, যারা এখন ইউরোপের সুইডেনে আছে, এরপর হচ্ছে নরওয়েতে আছে, এরকম যাদেরকে আমরা চিনি, মানে সব কিছু গোড়া পত্তন কোন জায়গায়? ব্রিটিশ। যত হোয়াইট পিপল আছে পৃথিবীতে, সব হোয়াইট পিপলের মূল গোড়া কোথায়?
ব্রিটিশ মেইনল্যান্ড, ব্ল্যাক, ব্রিটিশ একসাথে আস্তে আস্তে মিশতে মিশতে পুরো পৃথিবীতে আমাদের মতো বিভিন্ন ক্যাটাগরি বেরিয়েছে। এই কথাগুলো বিশ্বাস করবেন, জানবেন। তো ব্রিটিশদের এই খেলায় পৃথিবীতে কেউ পারে নাই এবং টিকতে পারে নাই। এখন অব্দি পৃথিবীতে ব্রিটিশরাই পৃথিবী রুল করতেছে এখন অব্দি। কিভাবে কেমনে এগুলো নিয়ে অনেক কথা বলতে হবে, এগুলো নিয়ে তর্কে যাওয়ার দরকার নাই। আপনি নিজে নিজে জ্ঞান অর্জন করার চেষ্টা করবেন, আপনি বুঝতে পারবেন যে এখন অব্দি ব্রিটিশরাই পর্দার অন্তরালে থেকে পুরো পৃথিবী শাসন করতেছে এখন অব্দি। এখনো এই ব্রিটিশরা এত বুদ্ধিমান, এত বুদ্ধিমান, ইউ ক্যানট ইমাজিন, আপনি কল্পনাও করতে পারবেন না সে মানে ওরা কত বুদ্ধিমান। একটা সময় এই ব্রিটিশ থেকেই একটা মানুষ গেছে, গিয়ে আমেরিকা আবিষ্কার করছে। আমেরিকা আবিষ্কার করার পর আমি আসলে অনেক কথা কমায় ফেলতেছি। যে কলম্বাস আমেরিকা আবিষ্কার করছে, কলম্বাস আমেরিকা আবিষ্কার করার পর এরপরে হচ্ছে যে তো আমেরিকা আবিষ্কার হয়েছে মানে কি, মানে আমেরিকা নামে এরকম একটা মহাসাগর পাড়ি দিয়ে এইভাবে এইভাবে গেছে। যাওয়ার পর ওই সময় নদীপথ ছিল, মানে যাইতেই লাগতো হচ্ছে ধরেন 2-3 বছর। মানে সে যে গেছে আর ফিরে আসবে কিনা সন্দেহ নাই। এরকম বিদায় দেওয়ার সময় পুরাপুরি বিদায় দিয়ে দিত। ওই সময় যখন মানুষ হজ করতে যাইতো, তার মানে হচ্ছে একটা মানুষের মৃত্যু হয়েছে এরকম ভাবে কান্নাকাটি করতো। মানে ধরেন একজন হজ করতে গেছে, হজ করতে সে বাসা থেকে রওনা দিছে, এই যে তাকে বিদায় দিচ্ছে এমন ভাবে বিদায় দিত মনে হচ্ছে যেন তার মৃত্যু হয়েছে। কান্না কাটি, মানে কারণ সে ফিরে আসবে কিনা সন্দেহ ঠিক নাই। বুঝতেছেন ওই সময়টা এত এরকম সময় ছিল, এত ডিস্টেন্স ছিল আমাদের মধ্যে। তো আমেরিকা আবিষ্কার হওয়ার পরে ব্রিটিশরা তো মানে খুব বেশি দাম্ভিক। ওরা কি করে, যেহেতু আমেরিকা আবিষ্কার হয়েছে, এবার ব্রিটিশদের কাছ থেকে মানুষ যাওয়া শুরু করছে। গিয়ে মানুষরা মানে ব্রিটিশ মানে আমেরিকা ঘুরতে গেছে, আমেরিকা ঘুরতে যায়। তো ব্রিটিশদের মধ্যে একজন ব্যক্তি আমেরিকায় গেছে, আমেরিকায় গিয়ে ঘুরছে, ঘুরে অনেক বছর পর সে আবার ফিরে আসছে। কোথায়? ব্রিটিশ মানে লন্ডনে আবার ফিরে আসছে। এখন আপনারা নিশ্চয়ই আমার এতগুলা কথা আমি বলছি, নিশ্চয়ই আমার কথাগুলো ফালতু না, কারণ আমি বিশ্বাস করি আপনারা সবাই মনোযোগ দিয়ে শুনছেন। তো মানে আমি কি বুঝাতে চাইছি যে এত মানে ওই সময় যে যায় ব্রিটিশ একটা মানুষ, সে গেছে, তো গেছে কিভাবে? সে গেছে হচ্ছে কত বছর লাগছে আমরা জানি না। তাকে যখন বিদায় দিছে সে আর ফিরে আসবে কিনা এটা কেউ জানে না, কারণ নদীপথ ওই সময় অনেক ঘটনা। একটা নির্দিষ্ট সময় পর অনেক বছর পর সে আমেরিকাতে গেছে, ওখানে ছিল, থাকছে, খাই আসছে, এরপরে আবার সে লন্ডনে আসছে। লন্ডনে ব্রিটিশ যখন সে আবার ফেরত আসছে, তখন তার যে গোত্রের মানুষগুলা সবাই তাকে ঘিরে ধরছে। তার সেবা শুশ্রূষা, যেমন আমাদের দেশে আপনাদের যদি কারো এক্সপিরিয়েন্স থাকে, অনেক আগে মানুষ যখন হজে যেত, হজ থেকে যদি কোনোভাবে ফিরে আসতো, মানে আমার দাদার আমলে আমরা যখন ছোট ছোট ছিলাম তখন হজে গেছে, বাপরে বাপ 6 মাস পর হজ থেকে আসছে। তো আমার বাবার কথাই আমি বলতে পারি, 1900 মানে বেশি দূর না, 1996 সাল, আমি আরো আগের কথা বলতেছি, তবে 1996 সালেও এটা রেস ছিল। ওই সময়ে হজ থেকে আসার পরে যে হজ করে আসতো তাকে ঘিরে ধরে সবাই বসতো, হজের কিচ্ছা কাহিনী বলেন। সে বলতো যে তার যেতে এরকম হয়েছে, আসতে এরকম হয়েছে, এইভাবে এইভাবে এটা হয়েছে এরকম। তো ওই ব্রিটিশ লোকটা যেরকম আমেরিকা থেকে ফিরে আসছে, ফিরে আসার পরে তাকে জিজ্ঞাসা করছে, সবাই মিলে ধরছে, এই তুমি যে আমেরিকা দেখে আসছো, হাউ ডু ইউ ফিল লাইক? সোহেল রানা বুঝতেছেন আমার কথা? মাথা নাড়ায় উত্তর দেন, ইয়েস বুঝতেছেন। আমি আমার নানা নানির কাছে শুনতাম হজ কাহিনী, ভেরি গুড। তাহলে ওই যে ব্রিটিশ লোকটাকে যে যখন ধরছে যে তুমি যে আমেরিকা ঘুরছো কেমন লাগছে, তো ওই লোকটাকে যে প্রশ্ন করছে, ওই লোকটা কি করছে, কল্পনায় চলে গেছে। লোকটা এবার চিন্তা করছে যে তার যাত্রা পথের একটা কাহিনী ছিল, নদী পথ, সাগরের উত্তাল ঢেউ, এক এক সময় এক এক আবহাওয়া, সাগরের অবস্থা। এরপরে সে আমেরিকায় গেছে, সেখানকার সিচুয়েশন, এরপরে আমেরিকার অবস্থা দেখছে, আমেরিকার কিছু অঞ্চল সে ঘুরছে, পুরো আমেরিকা তো আর ঘুরে নাই। তো আমেরিকার কিছু অঞ্চল ঘুরছে, দেখছে আমেরিকার মানুষগুলো এখানে কিভাবে আছে সেটা দেখছে। দেখার পরে সে আবার ব্যাক করছে। সে যে বাইচা আবার লন্ডনে আসতে পারছে, এটাই তো তার জন্য অনেক কিছু।
এত কিছু কল্পনায় সে এক শব্দে প্রকাশ করছে। সে যে শব্দটা সবাইকে বলছিল সেই শব্দটা আপনারা হয়তো অনেকেই জানেন, কিন্তু আমিও এখানে আপনাদেরকে বলে দিই। সে বলছিল সুপার ক্যালিফ্র্যাজিলিস্টিক এক্সপিয়ালিডোসাস। আমি বানানটা ভুলে গেছি, একটু আপনাদের একটু ডিস্টার্ব করি। আই হ্যাভ টু গেট দ্য বানান ফ্রম গুগল। DOCIOUS, yes. বুঝতেছেন সবাই? তাহলে দেখেন এটা একটা ইংরেজি শব্দ। এই ইংরেজি শব্দটা আমি ডিরেক্ট বললেই পারতাম, কিন্তু আমি আপনাদেরকে এত কিচ্ছা কাহিনী কেন শুনাইছি? যাতে করে আপনি এই শব্দটা না ভুলে যান। এই শব্দটার উৎপত্তি কোত্থেকে হয়েছে? ওই ব্যক্তিটার কাছ থেকে। ওই ব্যক্তিটা তার আমরা যেরকম বাংলায় বলতে যাই, এই তুমি এরকম এরকম এরকম, মানে এইভাবে এইভাবে এইভাবে, মানে তোমাকে তো আমার মেচৎকার লাগে, মানে এক্সপ্রেশন প্রকাশ করতে যায় চমৎকার শব্দটারে উল্টায় ফুলটায় মেচৎকার বানায় ফেলছে, এরকম হয় না? তো ওই লোকের অবস্থা হয়েছে এরকম, সে অনেকগুলা ঘটনার বর্ণনা দিতে গিয়ে সে ইংরেজিতে বলছে সুপার ক্যালিফ্র্যাজিলিস্টিক এক্সপিয়ালিডোসাস। এখন এই যে শব্দটা, এই শব্দটা আপনারা কিভাবে উচ্চারণ করবেন? আমি স্পেলিং জানি, আমি বলবো। ইয়েস, রহমতুল্লাহ, অনেক ধন্যবাদ। আপনি স্পেলিং জানেন, আপনার বলতে হবে না। এবার দেখেন সুপার ক্যালিফ্র্যাজিলিস্টিক এক্সপিয়ালিডোসাস, এই জিনিসটাকে আমরা প্র্যাকটিস করব। এই একটা শব্দ প্র্যাকটিস করার মাধ্যমে আমরা ইংরেজির যে কোনো শব্দর জড়তা দূর করতে পারি। এটা কিভাবে দূর হবে আপনি আসলে প্র্যাকটিস না করলে বুঝতে পারবেন না। তো আমরা যেভাবে প্র্যাকটিস করব সেই প্র্যাকটিসটা আমি আপনাদেরকে দেখা দিচ্ছি। লেটস সে ফর এক্সাম্পল, আপনি প্রথমেই লিখবেন। আপনারা অলরেডি অনেকেই লেখা শুরু করছেন, মানে আমার আগেই, খারাপ কথা বলতে পারতেছি না, ক্লাস রেকর্ড হচ্ছে। অনেক সময় বলে না যে বাপের আগেই কিছু একটা করে ফেলে ছেলেমেয়েরা, তো এটা করা যাবে না। হ্যাঁ, আপনারা অনেকেই লেখা শুরু করে দিয়েছেন, ঠিক আছে, লিখতেছেন, ভালো কথা, কিন্তু কিভাবে লিখবেন আমি দেখাচ্ছি, সবাই একটু খেয়াল করেন। প্রথমে আপনি লিখবেন হচ্ছে SUPER সুপার, এরপরটা লিখবেন হচ্ছে CALI ক্যালি, এরপরটা লিখবেন FRAGI ফ্র্যাজি, এরপরটা লিখবেন LISTIC লিস্টিক, এরপরটা লিখবেন EXPIALI এক্সপিয়ালি, এরপর হচ্ছে DO ডো, এরপর CIOUS শাস। তাহলে দেখেন এই সুপার ক্যালি ফ্র্যাজি লিস্টিক এক্সপিয়ালি ডোসাস, আমি একজনের সাথে প্র্যাকটিস করব, আপনারা তার সাথে প্র্যাকটিস করবেন। যার সাথে আমি প্র্যাকটিস করব তার নাম কি বলেন তো? সামি। সামি, ভেরি গুড। এবার সামি আপনি আমার সাথে সাথে বলবেন। আপনি কি পুরোটা পারবেন এই শব্দটা একসাথে? সুপার ক্যালিফ্র্যাজিলিস্টিক এক্সপিয়ালিডোসাস। ভেরি গুড। আমার সাথে সাথে আরেকবার বলেন, আমি একবার বলবো এরপর আপনি বলবেন। বলেন সুপার সুপার ক্যালি 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 ক্যালি, ভেরি গুড। সুপার ক্যালি সুপার ক্যালি ফ্র্যাজি ফ্র্যাজি লিস্টিক লিস্টিক এক্সপিয়ালি এক্সপিয়ালি ডোসাস ডোসাস ডোসাস। ডোসাস। আবার বলেন প্রথম থেকে। সুপার সুপার ক্যালি ক্যালি ফ্র্যাজি, রিপিট আফটার মি, রিপিট আফটার মি, মানে আমি বলবো এরপর আপনি বলবেন, ঠিক আছে? ফাদার অ্যাডভান্স হওয়ার চেষ্টা করা যাবে না। মজা করতেছি। একটা একটা করে বলেন। বলেন সুপার সুপার ক্যালি ক্যালি ফ্র্যাজি ফ্র্যাজি লিস্টিক লিস্টিক এক্সপিয়ালি এক্সপিয়ালি ডোসাস। শাস। শাস বানানটা কি? CIOUS, ঠিক আছে? CIOUS। আচ্ছা, এরকম যে কোনো শব্দ আপনারা যদি কখনো উচ্চারণ করতে গেলে ভয় পেয়ে যান, ঘাবড়ে যান, আপনি যদি ইংরেজি শব্দ কখনো নতুন শব্দ যদি পেয়ে যান, সেটা যদি আপনি উচ্চারণ না করতে পারেন, তখন আপনি দেখবেন আপনি কি করবেন, ইংরেজি শব্দগুলোকে স্প্লিট করে ফেলবেন, চপিং করবেন, চপিং। যে আজকে এই যে সামির আব্বার সাথে গল্প করতে গিয়ে আজকে আমি বলছিলাম যে দেখেন যে এরপরের কয়েকটা ক্লাসের মধ্যেই ওদেরকে যেগুলো শেখাবো সেটা হচ্ছে যে মানে মাংস কাটে না, মাংস যারা কাটে তাদেরকে আমরা কি বলি? কসাই বাংলায়। আর আরবি আছে, একটা ইংরেজি আছে কিন্তু, হ্যাঁ, এটাকে খুব সম্ভবত বলা হয় হচ্ছে বাটলার অথবা সামথিং, যারা কসাই বা যারা কাজ করে এরকম। এখন
এই কসাইরা যখন মাংস কাটে তখন কিন্তু আপনারা দেখবেন চাপাতি দিয়ে সে কিন্তু গিরা বাড়ায় কোপ মারে। গিরা চিনেন তো, মানে জয়েন্ট, রাইট? বুঝতেছেন গিরা? তাহমিদ আপনি বুঝতেছেন গিরা কি জিনিস? জি জি। গিরা 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 মানে কি? এই যে হাতের কোণে এটা একটা গিরা, গিরা বাড়ায় কটা মারলে পোলাপাইন সোজা হয়ে মানে যায়। এটা হাতের হাড়িগুলোর জয়েন্ট। ইয়েস, হাতের হাড্ডিগুলোর জয়েন্ট, মানে শুধু হাতের না, সারা শরীরের হাড্ডির জয়েন্ট, এগুলোকে বলা হয় গিরা। তো গিরা বাড়ায় কোপ মারা, এটার মানে হচ্ছে ইংরেজিতে এই গিরাগুলো হচ্ছে ইংলিশের যতগুলো ভাওয়েল আছে, ইংলিশের যে ভাওয়েল গুলো আছে সেই ভাওয়েল গুলো হচ্ছে এ ই আই ও ইউ। ইউ, এ ই আই ও ইউ, এই পাঁচটা। ই ই আই ও ও ইউ, এগুলো আসলে আমরা দেখছি যে 5টা লেটার, আমরা এটা বলছি, আমি শব্দ বলছি কিনা জানি না, আই এম সরি। এই 5টা লেটার কিন্তু সাউন্ড, ইটস নট লাইক যে এই 5টাই ইংলিশ ভাওয়েল, এগুলো হচ্ছে ইংলিশ ভাওয়েল সাউন্ড। সাউন্ড গুলা কি হয়? এই ই ই, মানে রস্যি দীর্ঘি, এইভাবে বাংলায় উচ্চারণ করলে সবচেয়ে বেশি ভালো। হ্যাঁ, তো কসাই ইংলিশ, আচ্ছা ইয়েস। আপনার মানে মানে কসাই হিসেবে আজকে আপনাদেরকে ইংরেজি শিখাইছি যে আপনারা এটা এটা দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। কসাই বলেন আর যেটাই বলেন, ভেরি ইম্পর্টেন্ট। সেটা হচ্ছে কি, এই 5টা সাউন্ড দিয়ে যে কোনো শব্দ হচ্ছে, 5টা সাউন্ড যে কোনো শব্দের মধ্যে পাবেন আপনারা। কিন্তু ইংরেজিতে এমন কোন শব্দ আমাকে কেউ দিতে পারবেন যে শব্দের মধ্যে একটা ভাওয়েল নাই? কেউ দিতে পারবেন? দিলে মেসেজ লিখে পাঠাতে পারেন যে স্যার এই যে একটা শব্দ পাইছি যে এটার অর্থ হচ্ছে যে ভাওয়েল নাই। বাহ, মাশাআল্লাহ, চালাক মানুষ এখানে আছেন, অনেকেই কয়েকটা শব্দ লিখছেন, কিন্তু আপনারা অনেকেই কিন্তু পারতেছেন না। যারা লিখতেছে তারা লিখতেছে, বাট টিভি ইজ নট এ শব্দ। টিভি মানে টেলিভিশন, ঠিক আছে? তাহলে যেই শব্দগুলো আপনারা পাবেন সেই শব্দগুলোর মধ্যে ওয়াই এন্ড ডাব্লিউ এগুলো হচ্ছে সেমি ভাওয়েল। ওয়াই এন্ড ডাব্লিউ, যেমন অনেকেই লিখছে যে মাশাআল্লাহ, অনেকেই লিখছে যেমন মাই, এটা একটা শব্দ, এফ এল ওয়াই ফ্লাই, এরপরটা হচ্ছে টি আর ওয়াই ট্রাই, সি আর ওয়াই ট্রাই, এফ আর ওয়াই ফ্রাই, এরপর হচ্ছে একজনে লিখছে লে। বলেন তো তাকে আহাম্মক বললে কি আমার কোনো গুনাহ হবে? এল এ ওয়াই, এটার মধ্যে কি ভাওয়েল নাই? আছে। কিন্তু সে লিখে ফেলছে, এনিওয়েজ কোনো সমস্যা নেই। তাহলে দেখেন মাই, ফ্লাই, ট্রাই, ক্রাই, ও স্কাই, এস কে ওয়াই স্কাই, এটাও কিন্তু আমরা লিখতে পারি না। তাহলে এই শব্দগুলোর মধ্যে কোনো ভাওয়েল নাই, কিন্তু অন্য সবগুলো শব্দের মধ্যে কি আছে? ভাওয়েল আছে। তারপরেও এগুলোর মধ্যে লুকায়িত একটা ভাওয়েল আছে, সেটা হচ্ছে ওয়াই। এই ওয়াইটা হচ্ছে সেমি ভাওয়েল। এখন আপনাদেরকে আমি যেটা বুঝিয়ে দিতে চাইতেছি সেটা হচ্ছে, যে কোনো শব্দ যদি আপনি কখনো উচ্চারণ করতে যান, সেই শব্দের ভাওয়েল দেখে ওই শব্দটাকে ভাগ করে ফেলবেন। ক্যান ইউ ডু দ্যাট? আর অবশ্যই আপনি ওই শব্দটা যখন উচ্চারণ করবেন একটু ঢং করে উচ্চারণ করবেন। কি করে উচ্চারণ করবেন? ঢং করে। একটু ঢং করে উচ্চারণ করবেন। তাহলে দেখেন এই শব্দগুলোকে যে আমরা ভাগ করছি, আমরা কিন্তু এইরকম হিসাব করেই ভাগ করা হয়েছে। যেমন সুপার, এটা একটা অংশ, এরপর হচ্ছে ক্যালি, এটা আরেকটা অংশ। এই যে ভাওয়েল নিয়ে এগুলো আলাদা করা হয়েছে। এরপর হচ্ছে ফ্র্যাজি, হয় শুরুতে অথবা মাঝখানে, মানে ফ্র্যাজিলি এভাবে করলে কিন্তু হয় না। তাহলে ফ্র্যাজি এভাবে করলে এই শব্দটা ভাঙা যায়। আপনারা এই শব্দটা এভাবে খাতায় লিখে ফেলেন, এখন খাতায় লিখে এভাবে প্র্যাকটিস করেন। প্রয়োজনে যারা ভিডিও রেকর্ড দেখবে তারা ভিডিওটা পজ করে নিবে এবং পজ করে করে খাতার মধ্যে এই শব্দগুলা সবাই খাতায় লিখবেন। ঠিক এখানে যেভাবে লেখা আছে স্ক্রিনের মধ্যে আপনি ঠিক এভাবেই লিখবেন। এরপর আপনি এই শব্দটা বেশি বেশি প্র্যাকটিস করবেন। এই শব্দের অর্থ, এই শব্দের অর্থটা কি বলেন তো? এই শব্দের অর্থ হচ্ছে, আপনার খাতায় লিখতে থাকেন, আমি ফাঁকে অর্থটাও এখানে লিখে ফেলি। এই শব্দের অর্থ হচ্ছে অতীব চমৎকার। আশা করি সবাই লিখতেছেন। অতীব চমৎকার, অত্যধিক বা অসম্ভব সুন্দর। আপনারা যদি অনলাইনে ক্লাস না করে সামনাসামনি ক্লাস করতেন তাহলে কিন্তু আমি ক্লাসে সবাইকে প্র্যাকটিস করাইতাম। সবাই আমার সাথে সাথে সামি যেরকম রিপিট আফটার মি করছে, মানে সামি যেরকম আমি বলছি এরকম সামি বলছে, বুঝতে পারছেন? PSST, এই PSST এটা কি কোনো ওয়ার্ড?
আমি তো জানি না, কিন্তু এটা কোনো ওয়ার্ড কিনা। পিএসএসটি এটা হচ্ছে ইংলিশের একটা এক্সপ্রেশন। পিএসএসটি এই যে দেখেন, পিএসএসটি পিস্ট, এটা হচ্ছে এক্সক্লামেশন, দেখছেন, এক্সপ্রেশন। তো এটা ইউজ টু অ্যাট্রাক্ট সামওয়ানস অ্যাটেনশন। এটা হচ্ছে কি পিএসএসটি, মেহেদি জিজ্ঞাসা করছে, মেহেদি আমি বলি আপনাদের, পিএসএসটি এটা আসলে আমেরিকানরা সব জায়গায় না, বিশেষ করে নিউ ইয়র্কের মধ্যে এবং ক্যালিফোর্নিয়ার মধ্যে, আমেরিকার কিছু নির্দিষ্ট জায়গার মধ্যে ডাকে, একজন আরেকজন এভাবে ডাকে, অ্যাটেনশন নেওয়ার জন্য এভাবে ডাকে। তো ওইটা এই কারণে এটা ব্যবহার করা হয়। বুঝতে পারছেন? আশা করি আপনি বুঝতে পারছেন। না বুঝতে পারলে আমাকে মেসেজ পাঠান। ইটস নট অ্যান ওয়ার্ড, এটা ইংলিশের ওয়ার্ড না, ইটস অ্যান এক্সপ্রেশন। এক্সপ্রেশন এটা এতটাই ব্যাপকভাবে ব্যবহৃত হয়েছে যেটা ডিকশনারিতে যুক্ত করতে বাধ্য হয়েছে। মানে ডিকশনারির শব্দগুলো কিভাবে আসে সেটাও তো আপনারা জানা উচিত, একটা স্টোরি আছে, জেনে নেবেন। ডিকশনারিতে প্রতি 5 বছর পর পর নতুন শব্দ তৈরি হয়। জসিম মাইক অন করেন। ওকে ফাইন, আই অ্যালাউ। হ্যাঁ জসিম বলেন। পুরোটা বলবো নাকি? আমার সাথে সাথে বলবেন নাকি? যে আপনার আচ্ছা আমি বলি নাকি? আপনি তো মেসেজই পাঠাইছেন আমার সাথে সাথে প্র্যাকটিস করতে। আচ্ছা জি, আপনার সাথে করব। আগে প্র্যাকটিস করেন না, তারপর বলেন। অবশ্যই। রেডি? আমি বলি, বলেন সুপার। সুপার সুপার, ইয়েস, আপার এরকম উচ্চারণ করা যাবে না। মানে অনেকে বলে সুপার, সুপার না, ওয়াটার না। ইংলিশে এই আর যদি শব্দের শেষে থাকে এটা উচ্চারণ না করলেও চলে। সুপার, সুপার সুপার, সুপার সুপার। আপনি আর উচ্চারণ করার অসুবিধা নেই। সুপার, সুপার ক্যালি, ক্যালি ক্যালি না, ক্যালি মানে এমন একটা উচ্চারণ করবেন, এটা ক না খ না, এই টাইপের মাঝামাঝি থেকে। মাখরাজ যদি জানেন, মাখরাজ জানেন? মাখরাজ জানেন কিনা? ইয়েস অর নো বলেন। নো। মাখরাজ একদমই ইজি। আরবি হরফ 29টি, মাখরাজ 17টি। এরপরে হচ্ছে মাখরাজ হচ্ছে 1 নাম্বার মাখরাজ হলকের শুরু হইতে হামজা হা। 2 নাম্বার মাখরাজ হলকের মধ্যখান হইতে আইন হা। 3 নাম্বার মাখরাজ হলকের শেষ হইতে গইন খ। এই যে দেখেন, মানে লাইক আরবির এই অক্ষরগুলোর উচ্চারণ, দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। সেম থিং একদম এক্স্যাক্টলি ইংলিশে। ইংলিশ আর আরবি হচ্ছে মামতো খালাতো ভাই বোন। মামতো আর খালাতো হয় না, মামতো আর ফুফাতো। বুঝতে পারছেন? ইংলিশ আর আরবিক ভেরি ইজি টু লার্ন। এন্ড কিছু ওই যে অ্যাকশন ওয়ার্ড নিয়ে কিছু ভেজাল আছে আরবির মধ্যে, বাট ইটস ভেরি ইজি। আরবি ভাষা অনেক সহজ, সুন্দর। ইংরেজি ভাষা আরো সহজ, আরো সুন্দর। প্র্যাকটিস যে যেটাতে বেশি করে সে সেটাতে বেশি শাইন করে। তো এখন ওই মাখরাজের ব্যাপারটা ইংলিশের হরফগুলোর মধ্যে আছে, মানে ইংলিশের লেটার গুলোর মধ্যে আছে। ইটস ভেরি ইজি, জেনে নেবেন। তাহলে বলেন সুপার, সুপার ক্যালি, ক্যালি ফ্রাজি, ফ্রাজি লিস্টিক, লিস্টিক এক্সপিয়ালি, এক্সপিয়ালি ডোশাস। ডোশাস সুপার ক্যালি ফ্রাজিলিস্টিক এক্সপিয়ালি ডোশাস। সুপার ক্যালি ফ্রাজিলিস্টিক এক্সপিয়ালি ডোশাস। আপনারা যদি এই শব্দের অরিজিনাল অর্থ গুগল করে না পান, আপনারা অবশ্যই আমাকে বলবেন, আমি অবশ্যই হেল্প করব। কিন্তু আপনারা এই শব্দটা যদি খুঁজেন গুগলে অথবা ইউটিউবে, আপনারা একটা গান পাবেন। মানে এই সুপার ক্যালিফ্রাজিলিস্টিক নিয়ে একটা গান শেক্সপিয়ারের কোনো একটা নাটকের মধ্যে অথবা কোনোভাবে এটা মঞ্চায়িত করা হয়েছে, সেই গানটা আপনারা পাবেন। বাট এটার অরিজিনাল মিনিং আছে, গুগলেই আছে, আপনারা খুঁজে নেবেন। আমি যে গল্পটা তো আপনাদের সাথে শেয়ারই করছি। সো জসিম, আপনি একটানে আবার বলেন। Supercalifragilisticexpialidocious. 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 সুপার, এবার ঢং করে বলেন দেখি। Supercalifragilisticexpialidocious. Supercalifragilisticexpialidocious. প্র্যাকটিস করুন, প্র্যাকটিস। পারবেন না? Yes. এবার দেখেন, যদি আপনাদেরকে বলি যে আপনারা একটা টিকটক ভিডিও বানাবেন অথবা 30 সেকেন্ডের একটা ভিডিও বানাবেন, hey man do you know supercalifragilisticexpialidocious, পারবেন না বলতে? প্র্যাকটিস করবেন, এটা খুবই ইন্টারেস্টিং, খুবই ইন্টারেস্টিং। মানে আনলে যদি না করেন তাহলে আমার চ্যালেঞ্জে আমি হেরে যেতে হবে, কারণ হারার কোনো উপায় নেই। কারণ আপনি তো প্রমিস করছেন আমি যা বলি, যেভাবে বলি আপনি সেভাবে শুনবেন। when you can do this, আপনি দেখবেন আপনার ভিতরে একটা আমূল পরিবর্তন আসছে, যেটা জীবনে কোনোদিন আপনি কল্পনা করেন নাই, সেটা আপনি করে ফেলছেন।
মানে আপনি দরকার হলে হাতের মধ্যে কয়েকটা আংটি লাগাই নিন অথবা কাগজ দিয়ে আংটি পেঁচায় এগুলো স্টাইল করে নিন, মানে যেভাবে পারেন, মানে মেক ইট ফানি। এটা যত ধরনের উদ্ভট করা যায় আপনি করেন। 30 সেকেন্ডের একটা ভিডিও বানাবেন এই সুপার ক্যালিফ্রাজিলিস্টিক এক্সপিয়ালিডোসাস নিয়ে। বলেন এই যে তৌফিকুর রহমানের চেহারাটা যদি আমি দেখাইতে পারতাম স্ক্রিনশট নিয়ে, আমি আমার ক্যামেরাটা মোবাইলটা এভাবে ধরে রাখবো, আমি ঠাস ঠাস করে ছবি তুলে রাখবো যার চেহারা এক এক রকম যখন এরকম হয়, মানে কি যে একটা অবস্থা। আর বোরকা পরা নারীরা যেগুলা ফেসবুকে আপলোড করে ভিডিও, আল্লাহ ওরা কি করবে আমি চিন্তা করতেছি। তারপরেও চেষ্টা করবেন আপনারা সবাই। সুপার ক্যালিফ্রাজিলিস্টিক এক্সপিয়ালিডোসাস মনে থাকবে সবার? জসিম বলেন না কেন? ইয়েস, মনে থাকবেন। আপনি ভিডিও করার সময় যে কিভাবে কথা বলেন মনে যেন ইঁদুর গোসল করে বেরিয়েছে। আপনারা আরো স্মার্ট হইতে হবে। আপনি মানে এত ভদ্র মানে অফকোর্স ইউ আর ভেরি ড্যাম স্মার্ট, আপনি ভালো ভদ্র মানে খুবই মানে রুচিশীল একটা ছেলে, ঠিক আছে, কিন্তু মাঝে মাঝে একটু উদ্ভট হইতে হয়। ইউ হ্যাভ টু নো হাউ টু বি উদ্ভট। চেষ্টা করবো একটু সাউন্ড বাড়ায় বাড়ায় কথা বলবে, মানে ভয়েসটা যাতে স্পষ্ট ক্লিয়ারলি বোঝা যায়। রাকিবুল হাসান ঘুমিয়ে গেছে। আরে একটা ইন্টারেস্টিং সিন, এটা যদি রেকর্ড না করি তাহলে আপনারা মানে এই দেখেন রাকিবুল হাসানের ছবি তুলে রাখলাম, এটা গ্রুপের মধ্যে দিয়ে দিব, ঠিক আছে। এখনো ঘুমাইতেছে, মানে ও লিটারালি ঘুমাই গেছে। হ্যাঁ, বোঝা যাচ্ছে। এই উঠছে। রাকিবুল হাসান উঠছেন? রাকিব আনমিউট করেন। আমি শুনতেছি তো। How are you doing? আমি শুনতেছি। আমি তো বলতেছি আপনি শুনতেছেন। রাকিব কেমন আছেন একটু কথা বলেন আমার সাথে। রাকিবুল হাসান। জি আলহামদুলিল্লাহ ভালো আছি। আরে বেটা, আমি আরামের ঘুম হারাম কইরা এইভাবে কথা বলতেছি গলা ফাটা। স্ক্রিনে তাকায় থাকলে চোখ লেগে যায় তো একটু মিস হয়েছিলাম, হয়তো ভাবছেন যে ঘুমিয়ে গেছি। I'm sorry, আমি একটু বেশি হাসতেছি, মানে এটা তো আসলে মজার বিষয়। আপনি যে ঘুমাইছেন আমি এটার ছবি তুলে রাখছি, আই উইল সেন্ড ইট। আমি এটা আমাদের গ্রুপে সেন্ড করবো, আপনারা সবাই এই ছবির মধ্যে একটা রিঅ্যাকশন দিবেন, আর নাইলে ওর আত্মা শান্তি পাবে না। কিন্তু আমি না আমাকে দিন শুধু। অনলাইনের ক্লাসও যে এত ইন্টারেস্টিং হইতে পারে আমি আসলে আপনাদের সাথে না বসলে বুঝতে পারতাম না। এর আগে আমি আরো অনেক বড় মানে প্রায় 150-200 জনের স্টুডেন্টের ক্লাসও নিছি, সো নো ইস্যুস। আপনারা তো আসলে এই প্রথম পাচ্ছেন, অনেকেই মানে এরকম সেশন তার জীবনের জন্যই প্রথম। যাই হোক, আমরা আজকে আপনাদেরকে আরেকটা সময় দিলাম। একটা কথা, আসলে আমরা গ্রামে থাকি তো, গ্রামে আসলে সন্ধ্যাটা খুব দ্রুত আসে, মানে রাতটা মানে এই 7টা-8টায় অনেক রাত হয়ে যায়। কোথায় থাকেন গ্রামে? গ্রামে আমি শেরপুরে। রাকিব না আপনার নাম? রাকিব? জি রাকিবুল হাসান। রাকিব, আপনাকে একটা কথা বলি শুনেন। সিরাজগঞ্জের একটা ছেলে আছে, ছেলেটার নাম মেহেদি হাসান। এই ছেলেটাকে আপনাদের সাথে গ্রুপে রাখছি, পরে ওকে আমার নিজ দায়িত্বে ওরে আমি গ্রুপ থেকে আলাদা করে ফেলছি, কারণ হচ্ছে আপনাদের সাথে ওই ছেলেটা অ্যাডজাস্ট করবে না। সিরাজগঞ্জের একটা ছেলে, ওর ঠিক মতো একটা মোবাইল নাই, ওর মোবাইলের মধ্যে ইন্টারনেট কানেকশন নাই। ও কি করে, যেখানে ওয়াইফাই আছে সেখানে যায়, ওখানে গিয়ে ওয়াইফাই এ মোবাইলটা কানেক্ট করে ইউটিউবের মধ্যে ডাউনলোড একটা অপশন আছে, মানে ধরেন ইউটিউবের মধ্যে একটা সিস্টেম আছে, যে সিস্টেমের মাধ্যমে আপনি ভিডিওটা ডাউনলোড করে রাখতে পারেন, অফলাইনে গেলে আপনি ওই ভিডিওটা আবার দেখতে পারবেন। ঠিক এই ফিচারটা কাজে লাগায় ওই ছেলে এমন ভাবে কথা বলে ব্রিটিশরা পর্যন্ত অবাক হয়ে যায়। তার টোটাল সাউন্ড হচ্ছে ব্রিটিশ অ্যাকসেন্টে সে কথা বলতে পারে, ব্রিটিশ অ্যাকসেন্টে। ওই ছেলের সাথে আমার একটা ইন্টারভিউ কোনো একটা পেজের মধ্যে আমি আপলোড করছি, একটু দেখে নিন। ওই ছেলেকে আমি পেজে জিজ্ঞাসা করছি যে তুমি যে এইভাবে ইংলিশে কথা বলো, হাউ ডু ইউ লার্ন ইংলিশ, তুমি কিভাবে ইংলিশ শিখছো? ও বলছে যে আমরা সাধারণত আমাদের টিচারদেরকে ইমিটেট করতে পছন্দ করি। আমরা কাকে ইমিটেট করি? টিচারদেরকে। আমার টিচার যেভাবে শেখায় আমি শিখাই। তো আমি এই কারণে কোনো বাংলাদেশি টিচারের কাছে আমি পড়ি নাই, আমি কোনো বাংলাদেশি টিচারের কাছে যাইনি। আমি ইউটিউবের মাধ্যমে এই ব্রিটিশ অ্যাকসেন্টের যে টিচার আছে এই টিচারগুলোকে শুধু আমি ফলো করতাম। আপনারা ওর কথা শুনলে রীতিমতো অবাক হয়ে যাবেন। হি ডাজন্ট নো একটা সেন্টেন্স কিভাবে তৈরি হয়, একটা সেন্টেন্সের মধ্যে কিভাবে ফরমেশন আছে, কি ধরনের প্র্যাকটিস করতে হয়, এটা জানে না। কিন্তু সে শুনতে গ্রামের ছেলে, সেম আপনার মতো অবস্থা। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনারা যারা গ্রাম থেকে বিভিন্ন দূর দূরান্ত থেকে এই ক্লাসের মধ্যে যুক্ত হচ্ছেন, চেষ্টা চালাচ্ছেন নিজেকে যুদ্ধ করার জন্য, মানে নিজেকে অতিক্রম করার জন্য, কারণ এই ইংরেজিতে তো বাধা, এটা তো জানেন। মানে দেখেন, আমি আপনাদেরকে একটা কথা বলি, আমি করোনা প্যান্ডেমিকের মধ্যে যখন আমি একদমই বসে গেছি, আমি
শুধুমাত্র এই ইংরেজি বিক্রি করে আমি আপওয়ার্কের মধ্যে টপ রেটেড প্লাস ফ্রিল্যান্সার হিসেবে কাজ করতেছি। আমার টেকনিক্যাল স্কিল খুবই কম, নাই বললেই চলে। আমি শুধু একটা কাজই খুব ভালো জানি, সেটা হচ্ছে টাইপিং করতে পারি খুব ভালোভাবে। আরেকটা কাজ জানি, সেটা কি? আরেকটা হচ্ছে আমি ইংলিশটা জানি। মানে আমি ইংলিশটা খুব মানে একদম নেটিভদের মতো কথা না বললেও আমি যখন কথা বলি আমার কথা তার ভিতরে কি ধরনের সেন্স ক্রিয়েট করবে সেটা আমি জানি। এবং আমাকে অনেক আমার ব্রিটিশ ক্লায়েন্ট এবং আমেরিকান ক্লায়েন্ট দুই দেশ থেকেই আমার ইংরেজির জন্যই আমাকে হায়ার করছে, এরকম বহু লোক আছে। ইভেন আমাদের যে এই যে চেয়ারম্যান, আমাদের ডেভের যে চেয়ারম্যান, আমাদের কোম্পানির যে মালিক, উনি বাংলাদেশে আসতেছে। একটা ইম্পর্টেন্ট কথা মনে করছে, এটা আপনাদের সাথে শেয়ার করতে হবে। যাই হোক, উনি বাংলাদেশে আসতেছে এই মাসের 28 তারিখে। আমরা ওনাকে নিয়ে একটা প্রোগ্রাম করব। তো আমাদের এই প্রোগ্রামের জন্য বিশাল বড় বাজেট। তো আপনারা যদি কেউ চান আমাদের সাথে শরীক হতে পারেন, এন্ড ইউ ক্যান হেল্প আস টুডে। আমরা একটা গেট টুগেদার পার্টি করতে পারি। আপনারা যদি এখানে এমন কেউ থাকেন যে খুব ভালো ইভেন্ট ক্রিয়েট করতে পারেন বা অর্গানাইজ করতে পারেন, আপনারা প্লিজ এটা নিয়ে একটু চিন্তা করতে পারেন। আমাদের কোম্পানির মালিক 28 তারিখে বাংলাদেশে আসতেছে, 28 অথবা 29 তারিখে। আমরা মাঝখানে 2 সপ্তাহের মতো আমরা নেপালে থাকতে পারি, আর বাকিটা সময় আমরা বাংলাদেশে থাকবো। বাংলাদেশে বিভিন্ন জায়গায় মানে আমাদের বিভিন্ন প্রজেক্ট, বিভিন্ন কাজ আছে। আপনাদের কারো বাসা বাড়িতে দাওয়াত দিতে হলে দিয়ে আমাদেরকে আগে ভাগে জানায় রেখেন। আমরা শিডিউল অনুযায়ী সবার বাসায় যদি প্রয়োজন হয়, মানে যার যেখানে দেখা কিছু আছে, কারণ আমি পুরো বাংলাদেশটাই তাকে ঘুরে দেখাতে চাই ওই 1 মাসের মধ্যেই। তো আমাদের বাজেটের প্রবলেম, আমার পকেটে 1 টাকাও নাই। এর পাশাপাশি আমি চাচ্ছি যে একটা প্রোগ্রাম করতে, সেই প্রোগ্রাম তো আপনাদের সবাইকে এখানে জানাই দিলাম, কারণ আপনারা যদি কিছু হলেও শিখেন সেটা কিন্তু একমাত্র ওনার কারণেই। সো যেহেতু উনি বাংলাদেশে আসতেছে, আর বিশেষ করে আমি হোটেলে ওঠানোর জন্য ওনাকে হাতে পায়ে ধরতেছি, ওনাকে আমি বুঝিয়ে দিয়ে পারতেছি না যে আমি কি পরিমাণ গরিব এবং আমি কতটা লোয়ার ক্লাস ফ্যামিলি থেকে উঠে আসা মানুষ। এটাকে ওনাকে আমি বুঝিয়ে, উনি বলতেছে যে তোমার কোনো টেনশন করার দরকার নেই, তুমি ঠিক যেভাবে থাকো আমি সেভাবে থাকবো। আচ্ছা, ওখানে কি খুব বেশি গরম? যদি খুব বেশি গরম হয় তাইলে হয়তো দেখা গেছে যে আমরা একটা এসি ব্যবস্থা করে নিব, অথবা আমরা একটা ম্যানেজ করে নিব। সে আমাকে বারবার বলতেছে ম্যানেজ করে নিবে, কিন্তু আমি বলতেছি দেখো আমার বাসার পাশেই হোটেল আছে, মানে তুমি হোটেলের মধ্যে উঠলে সবচেয়ে বেশি ভালো হবে সেই। তো সে বলতেছে যে যদি আমি হোটেলেই উঠি তাহলে তুমি আমার কেন ফ্রেন্ড হইলা? এই কথা বলার পর আমি একদম স্তব্ধ হয়ে গেছি, মানে আমি চুপ হয়ে গেছি যে আমি যদি হোটেলে উঠি তাহলে তুমি কেন ফ্রেন্ড হইলা? তো এখন আমি মানে আমার কিছু পরিচিত বড় ভাই আছে, ওনাদের সাথে একটু কথা বলবো যে মানে যেমন ধরেন অ্যাডভান্স ডেভেলপমেন্ট টেকনোলজির যে মালিক, ওনার সাথে আমার যোগাযোগ আছে। তো দেখি আমি কোনোভাবে তার জন্য একটা ভালো প্লেস ব্যবস্থা করতে পারি কিনা, ওইটারই আমার বাসাগুলো চালাই দিব। কিন্তু এদিক দিয়েও আবার ভিডিও কলে আমার সাথে কথা বলছে, আমার বাসাও চিনে, সে আমার বাসায় উঠবে। এটা তার প্রথম রাত যেখানে আসবে, সে আমার বাসায় থাকবে। এরপরে এখান থেকে সে সিদ্ধান্ত নিবে যে এখানে সে থাকবে নাকি অন্য কোথাও থাকবে। আপনাদেরকে এগুলো জানাইলাম কারণ হচ্ছে আপনারা অলরেডি এটা একটা পার্ট হয়ে গেছেন। আপনারা অবশ্যই, আমি আপনাদেরকে এটা একটা পার্ট মনে করি এবং আমার বিশ্বাস যে আমরা সবাই মিলে যদি কিছু করতে পারি তাহলে ওনার জন্য কিছু করা হবে। মানে আমিও খুশি হব। মানে আমি ওনাকে একটু চমক দিতে চাই। বাংলাদেশে আসতে ওনার বউ নিষেধ করছে, আমাদের বিজনেসের যেই মানে অন্যান্য যে ডিরেক্টর আছে সবাই নিষেধ করছে, ওনার যে অন্যান্য বন্ধুরা আছে এরাও নিষেধ করছে। উনি এখন জাপানে আছে, জাপানে যাদের কাছে গেছে তারাও নিষেধ করছে। চিন্তা করেন মানে বাংলাদেশের অবস্থাটা যে বিশ্বের দরবারে কোন পর্যায়ে আছে আপনাদেরকে বুঝিয়ে পারবো। নিষেধের পর নিষেধ, তারপরেও আমাকে উনি মানে আমি ওনাকে এমন ভাবে পটানোর চেষ্টা করছি বা আমাকে উনি এতটা পছন্দ করতেছে, উনি আসবে, এটা কমিটেড। এবং টিকিট কাইটা আমাকে হোয়াটসঅ্যাপে ছবিও তুলে পাঠাইছে যে নো ওয়ারিস, আমি আসবো। সারা পৃথিবী আমাকে ভুল বললেও আই ডু বিলিভ ইউ, আমি তোমাকে বিশ্বাস করি এবং আমি আসবো। আমি দেখতে চাই আসলে বাংলাদেশ কতটা খারাপ হতে পারে। এখন আমি ওরে বলছি তুমি লাগেজ কয়টা আনছো, কারণ আমাদের এয়ারপোর্টে লাগেজ চুরি হয়। তো এয়ারপোর্টে লাগেজ চুরি হয়, এখন তো আর এটা বলতে পারতেছি না। তো পরে আমি বলছি যে শুনো, আমরা তো আসলে ভ্যাকেশন আর আমাদের কিছু বিজনেস ডিল আছে, মিটিংস আছে, বিজনেস অপরচুনিটি যদি আমরা ক্রিয়েট করতে পারি সেটা করবো। তো তুমি আসলে এক কাজ করো, বড় বড় লাগেজ কেনার দরকার নেই, এত কষ্ট করে তুমি এইভাবে ট্রাভেল করবে, এটা আমার পছন্দ না। তুমি এমনিই আসো, যাওয়ার সময় আমরা এখান থেকে লাগেজ বড় বড় কিনে এরপরে তোমার জন্য যত আমার ওই যে গার্মেন্টস এর ফ্রেন্ডরা যারা আছে বা গার্মেন্টস এর যে জিনিসপত্র আছে, মানে ওর টোটাল ফ্যামিলির জন্য পোশাক টোশাক কিনে দিব। মানে বাংলাদেশ পোশাকের জন্য বিখ্যাত। এরপরে হচ্ছে যে এই বিষয়গুলো, এগুলো আপনাদের সাথে শেয়ার করলাম। আপনি যদি ভাবেন আপনি কোনোভাবে কন্ট্রিবিউট করতে পারবেন, দ্যাট উড বি ভেরি হেল্পফুল। এটা খুবই ভালো হবে, কারণ আমাদের মানে আমার যে প্ল্যান, আপনাদের সবাইকে নিয়ে একটা গেট টুগেদার করবো, এরপরে ওনাকে গেস্ট হিসেবে ইনভাইট করব। এরপর হচ্ছে যে আমরা হয়তো একবেলা খাওয়া দাওয়া করবো, এরকম একটা চিন্তা আছে আমাদের। এখানে যদি আপনাদের মধ্যে কেউ থাকেন যে খুব ভালো অর্গানাইজ করতে পারেন, আপনি দায়িত্ব নিতে পারবেন, বা আপনার শহরে কোনো একটা অডিটোরিয়ামে
এই কাজটা করা যেতে পারে, সো প্লিজ আমাকে জানাবেন, আমরা এটা নিয়ে একটা কনসিডার করবো, কথা বলবো, ঠিক আছে? আচ্ছা, চিটাগাং ইউনিভার্সিটিতে দাওয়াত রইল, সাথে ইসলামিক একজন স্কলার প্লাস এমবিবিএস ডাক্তারের সাথে আলাপ করায় দেবো ইনশাআল্লাহ। ভেরি গুড। মাইনুদ্দিন মাহমুদ, আপনি আমাকে একটা মেসেজ পাঠান, উনি কিন্তু মুসলমান হবে। ইয়েস, ওনাকে বাংলাদেশে আনার কিন্তু আরেকটা উদ্দেশ্য হচ্ছে, ওনার কাছে ইসলামের সঠিক দাওয়াত দেওয়া, and 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 he wants to know more about Islam. উনি ইসলাম সম্পর্কে অনেক কিছু জানতে চায়, এবং আপনাকে আমার স্ক্রিন দেখতেছেন? না, দেখা যাচ্ছে না। আচ্ছা, কোন একটা বোকা মানুষ, সে নিশ্চয়ই ক্লাসে কোনোভাবে ফাঁকি দিয়ে জয়েন হইছে, সে তার স্ক্রিন শেয়ার করছে। আচ্ছা, যাই হোক, তো এটা শেয়ার করবেন। দ্বিতীয় কথা, এখন আমাদের ক্লাসের টপিক সুপারক্যালিফ্রাজিলিস্টিকএক্সপিয়ালিডোসাস। এটা নিয়ে যদি কোনো ফানি ভিডিও বানাইতে পারেন তাহলে বানায়েন, তাহলে এটা অ্যাপ্রুভ হবে। আনলে এমনি র্যান্ডম আমাদের মানে ইঞ্জিনিয়ারদের মতো ভিডিও বানায় না, রোবোটিক স্টাইলে কথা বলার কোনো ভিডিও বানানোর দরকার নেই। ইউ হ্যাভ টু বি জলি, আপনাকে জলি হইতে হবে। হ্যাঁ, একটা ভিডিও আমি একটা হ্যাঁ শারমিন আক্তার, আপনিও বানাবেন। মানে আপনার যদি স্কুলের ড্রেস থাকে, ওই যে ডাক্তারদের মতো কি একটা আছে, ওইটা পরে নিবেন, পরে এরপরে মানে একটা ইয়ো স্টাইলে একটা ভিডিও বানাবেন, সুপারক্যালিফ্রাজিলিস্টিকএক্সপিয়ালিডোসাস। সবাই জিজ্ঞাসা করবে, মানে এমন ভাবে ভিডিও বানাবেন যাতে কিউরিওসিটি ছড়ায়, সবাই যাতে জানতে চায়, কি রে তুই কি পাগল হয়ে গেলি? বলবেন ইয়েস, ইয়েস তারও আর ইয়েস বলবেন না, বলবেন ইয়েস, এভাবে কথা বলবেন, ইয়েস I পাগল, my parents পাগল, my teacher পাগল, and total Bangladesh পাগল, এভাবে করে বলার চেষ্টা করবেন, and you have to do it, এটা আপনাদেরকে করতে হবে। আমরা আগামী ক্লাস আমাদের হচ্ছে আজকে কি বার? ফ্রাইডে। আগামী ক্লাস কি বারে আমাদের? মানডে, সোমবার। যারা এখনো আমাদের ভিডিও রিভিউ দেন নাই, তারা আগামী সোমবারের মধ্যে ভিডিও রিভিউটা দিবেন। যাদের পোস্টে আমি মানে সোমবার পর্যন্ত আমি যদি কারো পোস্টে কমেন্ট না করতে পারি, আপনি আমাকে একটু ট্যাগ করে দিয়েন আপনার ওই যে পোস্টের মধ্যে, এবং অবশ্যই আপনার প্রোফাইল আপনি শেয়ার করে দিবেন। এবং সোমবার পর্যন্ত আপনারা এই টেন্সের স্ট্রাকচারগুলো আরো ভালো করে প্র্যাকটিস করে নেন। এই সোমবারের মাঝে কালকে শনিবার, এরপরে রবিবার এবং সোমবার, এই 3 দিনই আমি আপনাদের গ্রুপের মধ্যে কিছু সেন্টেন্স দিব। এই যে যেরকম একটা শীট দিলাম, এরকম আরেকটা শীট দিব, যেগুলো আপনি প্র্যাকটিস করে নেবেন, বেশি বেশি প্র্যাকটিস করবেন, এবং এই প্র্যাকটিস করার মাধ্যমেই ওই ফর্মুলাগুলো আপনি মাথায় রাখবেন। কারণ ওই সোমবারের ক্লাসে আমরা 5টা ফর্মুলা নিয়ে কথা বলবো, 5টা ফর্মুলা নিয়ে আলোচনা করব, যে 5টা ফর্মুলার মাধ্যমে আপনি সেন্টেন্সের 5টা ফর্মুলার মাধ্যমে আপনি টেন্সের সেন্স শিখতে পারবেন। বুঝতে পারলাম? ভালো থাকবেন সবাই। আজকের ক্লাস আমরা এখানেই সমাপ্তি ঘোষণা করলাম। আচ্ছা, একটা ফর্ম আছে তো, ফর্মটা দেওয়া লাগবে, যে গুগল ফর্ম। কি ফর্ম? আচ্ছা, আমি আপনাকে পাঠাচ্ছি লিংকটা, আপনি তাহলে সবাইকে দিয়ে দেন। সিলেটে দাওয়াত দিবেন একজন, ময়মনসিংহে দাওয়াত দিবেন একজন, যারা বিভিন্ন জায়গায় দাওয়াত দিচ্ছেন, তারা যদি সিরিয়াস হয়ে থাকেন অবশ্যই আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ পাঠাবেন, আমাকে জানাবেন। আপনাকে ফর্ম খাজুরা দাওয়াত দেওয়ার দরকার নাই, নরমালি দাওয়াত দেওয়ার দরকার নাই। ইফ ইউ আর সিরিয়াস, তাহলে আমরা একটা শিডিউল করব, যে স্কেজুয়াল অনুযায়ী আমরা কোথায় কোন দিন যাইতে হবে তাকে নিয়ে যাবো, ওখানে দৌড়ের উপরে রাখবো। কারণ সে আমার বাসায় থাকতে পারবে না, আমি জানি। এমনি মানে বিড়ালের পেশাব পায়খানা এগুলা সেগুলা, সে এগুলা পছন্দ করে না, তো মানে সে থাকতে পারবে না, কিন্তু সে বলতেছে সে পারবে। এনিওয়েজ, দেখা যাক কি হয়। তো আমি চাচ্ছি তাকে দৌড়ের উপরে রাখতে। আচ্ছা, আমি ফর্মের লিংকটা আপনাকে দিয়েছি, দেখেন ওইটা হচ্ছে, তাহলে সবাইকে পাঠিয়ে দেন। আচ্ছা, যদি আমরা ফর্মের কাজটা কি হবে একটু বলেন তো। আচ্ছা, ফর্মের কাজ হবে এখানে আছে তারা সবাই এখানে। আচ্ছা, বলবো? হ্যাঁ, বলেন। আচ্ছা, ফর্মের মধ্যে মূলত হচ্ছে হোয়াটসঅ্যাপ নাম্বার এবং তাদের নাম, আর হচ্ছে যে তাদের ফেসবুক আইডি লিংক চাওয়া হয়েছে। তো এটা দিয়ে হচ্ছে যে আমরা দেখবো যে সে আগের বাড়ির কাজগুলো করছে কিনা, বা তাদের ভিডিওগুলো বানাইছে কিনা, এবং হচ্ছে যে পরবর্তীতে যে তার হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা, তার ড্রাইভের শেয়ার, যে ড্রাইভ যেটা, ওইটা লিংক দিতে হবে। তো তার মাধ্যমে তাদের হোমওয়ার্ক গুলো হচ্ছে আমরা দেখবো। এবং হচ্ছে মুস্তাফিজের কাছে একটা মেসেজ চলে গেছে, আই এম সরি মুস্তাফিজ, এই মেসেজটা ভুল, এটা আমার ভুলের কারণে হয়েছে। এবং হচ্ছে এটা দিয়ে আমরা অ্যাটেন্ডেন্স নিব আর কি, মানে প্রতিদিন কে কে হচ্ছে উপস্থিত ছিল নাকি ছিল না। আচ্ছা, আপনাদের সবাইকে একটা গুগল ফর্ম দেওয়া হচ্ছে। আচ্ছা, হোয়াটসঅ্যাপে দিতে পারবেন আমাকে ফর্মটা? জি জি, দিচ্ছি আমি। ফর্মের লিংকটা কপি হচ্ছে না। আমি দিচ্ছি, হোয়াটসঅ্যাপে দিচ্ছি। জি, চেক করেন।
ইয়েস, আমি একটা ফর্ম এর লিংক আপনাদের সবাইকে পাঠিয়ে দিছি। আপনারা এই ফর্মটা ফিল আপ করে সবাই জমা দিবেন এবং আগামী ক্লাসে আপনারা অবশ্যই কে কি পরিমাণ প্র্যাকটিস করছেন সেই প্র্যাকটিসটাও আমাকে দেখাবেন। যারা এখনো আমাদের ক্লাস রিভিউ ভিডিও বানান নাই সেই ভিডিওটা অবশ্যই বানায় ফেলবেন সোমবারের আগেই, এবং আপনার প্রোফাইলের মধ্যে এটা শেয়ার করে রাখবেন, কারণ আপনাদের প্রোফাইলের মধ্যে ভিজিট করলেই যাতে আমাদের সবগুলো অ্যাক্টিভিটি আপনার প্রোফাইলের মধ্যে মানে জমা হয়, আমরা যাতে বুঝতে পারি।